সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রহমান। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ১৬ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। ১২ই ফেব্রুয়ারি হবে এবারের নির্বাচন। রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। এবারের নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকে শরিক দলগুলোকে ভোটে অংশগ্রহণ করতে হবে। ১ কোটি প্রবাসীর মধ্যে ১০ লাখ প্রবাসী ভোটার ভোট দিতে পারবে এমন প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে। এইসব বিষয়ে আজ আলোচনা করতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এরপর রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমার বাদিকে রয়েছেন মুনিরা খান, প্রেসিডেন্ট ফেমা। সবশেষ রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে। একটা গুঞ্জন ছিল যে আসলে নির্বাচন হবে কি হবে না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি খুব ব্যাপকভাবে ছিল যে আসলে নির্বাচন হবেই না, আসলে হলেও কবে হবে, আরও কত কালক্ষেপণ। তো এই যে তারিখ ঘোষণার মধ্য দিয়ে এখন তো নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো, স্বস্তি কতটা এসেছে? ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে নিঃসন্দেহে একটা শঙ্কা ছিল, শঙ্কা যে ছিল না তা না। এর কারণ হচ্ছে উপদেষ্টাদের কারোর কথা, কারোর আচরণ, নানা বিষয়। এমনকি আপনি দেখবেন গত দুদিন আগেও এক উপদেষ্টা বলেছেন দে আর নট ম্যান্ডেটেড, যে কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে। এই ধরনের কথাবার্তা যখন আসে তখন ন্যাচারালি মানুষের মধ্যে তো একটা ধারণা হতেই পারে যে তাহলে কি নির্বাচনটা রাজনৈতিক দলগুলোর প্রার্থিত সময়ের মধ্যে অথবা তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে কি না। আর আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললেন, সেগুলো তো আলোচনা ছিলই। হোয়াট এভার, নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। নির্বাচনে যে শঙ্কা, নির্বাচনী আকাশে যে কালো মেঘের কথা আমরা এতদিন শুনতাম, যে শব্দগুলো উচ্চারণ হতো, সেগুলো দূরীভূত হয়েছে। এখন একটা চিফ ইলেকশন কমিশনের ভাষায় যে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, খুব ভালো কথা। এখন এইটা গন্তব্যে নামাটা খুব জরুরি, এবং যেটাকে বলে একেবারে একটা পিসফুল স্মুথলি ল্যান্ডিং, এটা হওয়াটা খুব জরুরি। গত ১৬ বছর ধরে তো মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। এদেশে পার্লামেন্ট ছিল, একটা ফেক পার্লামেন্ট ছিল। এদেশে অপোজিশন ছিল পার্লামেন্টে, সেটা একটা ফেক অপোজিশন ছিল। এদেশে একটা সরকার ছিল, সেই সরকারটা একটা ফেক সরকার ছিল, কারণ বিকজ তারা সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার ছিল না। আমি একটা টকশো শেখ হাসিনার আমলে বলতাম, জীবন এবং জীবিকার ব্যাপারে যেখানে হালাল এবং হারামের একটা পার্থক্য আছে। আপনি নির্বাচিত এমপি নন, জনগণ আপনাকে ভোট দেয়নি, কিন্তু আপনার প্রতিষ্ঠান আপনাকে ঘোষণা করে দিয়েছে যে আপনি নির্বাচিত হয়েছেন, এবং অ্যাকর্ডিংলি আপনি বেতন ভাতা পাওয়া শুরু করলেন, আপনি ডিউটি ফ্রি গাড়ি আমদানি করলেন, আপনি কম দামে কেনা সরকারি জায়গায় অ্যাকোয়ার করা জায়গাগুলোতে আপনি কম দামে আপনি প্লট পেলেন অথবা ফ্ল্যাট পেলেন। এর মধ্য দিয়ে আপনি আসলে না ছিলেন আপনি হালাল এমপি, না ছিলেন আপনি হালাল মন্ত্রী, আপনি পুরোটা একটা হারামি প্রক্রিয়ায় গত ১৬ বছর ধরে আপনি এমপিত্ব করেছেন, মন্ত্রিত্ব করেছেন, সরকারি সুযোগ সুবিধাগুলোর নামে দেশটাকে লুণ্ঠনে সামিল হয়েছিলেন। এটা তো সত্য। তো মানুষ কি চায়? মানুষ চায় প্রকৃতপক্ষে নির্বাচনের মধ্য দিয়ে সে তার প্রতিনিধি বাছাই করতে চায়। সে চায় যে তার প্রতিনিধি পার্লামেন্টে যাবে, সেই প্রতিনিধি সরকারকে জবাবদিহি করবে। সে চায় যে সরকার জবাবদিহিমূলক সরকার হবে এবং পার্লামেন্টের কমিটিগুলো খুব ফাংশনাল হবে। যদি এটা সিটিজেনদের মধ্যে যারা কম্পারেটিভলি এনলাইটেন, তারা এই চিন্তাগুলো করেন। কিন্তু মানুষ এটা বোঝেন যে সরকারটা আমার বাংলা কথা, সরকারটা আমার হতে হবে। জনগণ এম্পাওয়ার্ড হইতে চায়, জনগণের ক্ষমতায়ন জনগণ দেখতে চায়, এবং রাজনৈতিক দলগুলো তারা এই কথাগুলো বলেন বটে। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখেছি পাস্ট পার্লামেন্টসগুলো যদি দেখি, আসলে কি জনগণ কখনো এম্পাওয়ার্ড হয়েছিল? না। আমরা কি দেখেছি এবার যে এত সংস্কারের ডামাডোল বেজেছে, সেই সংস্কারের মধ্যেও আমরা একটা জিনিস দেখি নাই, যে 5 বছরে যদি একটা ফেয়ার ইলেকশনও যদি হয়, সে ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে একজন মানুষ এমপি হন বটে, কিন্তু এমপি হওয়ার পর থেকে তারা নিজেদেরকে একটা মোগল সম্রাটের মতো ভাবা শুরু করেন। তারা যে জবাবদিহিতার মধ্যে তারাও থাকা উচিত, তারা গ্রামেও যান না, ঢাকায় বসে থাকেন।
তো এটা তো আমেরিকার মতন দেশও এটা প্র্যাকটিস না, এমনকি পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়ার দিল্লিতেও ওখানকার এমপিরা, কর্ণাটক, বিহার বলেন, অন্যান্য রাজ্যের এমপিরা, তারাও কিন্তু দিল্লিতে বসে থাকে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের জনগণের ভোটের সময়, একটা ফেয়ার ইলেকশন হলে ভোটের সময় আমরা উই আর রিচিং টু পিপল, আমরা জনগণের কাছে যাচ্ছি, ভোট চাই, এটা করবো, ওটা করবো, নানান কথাগুলো আমরা বলি। কিন্তু আলটিমেটলি ভোটের পরে যখন আমি এমপি হয়ে শপথটা নেই, তখন ওই একটা ভারতীয় সিনেমা, আমি অবশ্য সিনেমা দেখি না, নামটা শুনেছি খালি, তো অনুমান করলাম যে সিনেমাটা কি হতে পারে। সিনেমার টাইটেল ছিল রাজু বান গায়ে জেন্টলম্যান। তো আমার ধারণা ছিল রাজু বোধহয় আগে জেন্টলম্যান ছিল না, যে কোনো কারণে হোক একটা জেন্টলম্যানের ভাব ঠাপ নিছে আমাদের দেশে। মানে রাজু এমপি বান গায়া, মানে এমপি হয়ে যায় রাজু আর গ্রামে যায় না, রাজু যায় প্রধান অতিথি হয়ে, অথচ নিজের এলাকার জনগণের কাছে সে প্রধান অতিথি হয়। আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা লোকাল গভর্নমেন্টের যে চেয়ারম্যানগুলো ইলেক্ট করি আমরা, মানে ফেয়ার ইলেকশনও যদি হয়, সেখানে আমাদের চেয়ারম্যানগুলো ইউনিয়ন পরিষদে বসেন, উপজেলা চেয়ারম্যান বসেন, সব রাজাধিরাজ। ভাবখানা হচ্ছে এরকম যে আমি তো অনেক বড় লোক মানুষ, আমি উপজেলার চেয়ারম্যান হয়েছি, অনেক টাকা পয়সা খরচ করেছি, আমি সরকারি গাড়ি ব্যবহার করি না। আর বাবু, তুমি সরকারি গাড়ি ব্যবহার করো না, তাতে হয়তো তুমি ডেলি তোমার বাসা থেকে উপজেলায় যেতে, তাতে হয়তো মাসে 20,000 টাকা তেল খরচ যেত হয়তো, বলে আমি বেতনও নেই না, সরকারি গাড়ি ব্যবহার করো না। কিন্তু তুমি তো এলাকায় যাও না, উপজেলা পরিষদটা তো, ওটার নাম হচ্ছে উপজেলা পরিষদ, সেই উপজেলা পরিষদটা হয়ে গেছে এখন মানে কি বলে অফিস অফ দ্য ইউনো, মানে ইউনোর মানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ওটার আর পরিষদ নাই। আর আমাদের যে পরিষদের যেই শ্রেণীর লোকজন চেয়ারম্যান হয়, আর ইউনো তাদেরকে পাত্তা টাত্তাও দেয় না। তো গোটা ব্যবস্থাটার কথাই এতগুলো উদাহরণ আমি টানলাম। আমি আমার নির্বাচনী এলাকাতে আমি সবসময় বলতাম যে ডোন্ট ইলেক্ট এনি ফ্রাইডে চেয়ারম্যান। মানে গ্রামে মুন্সিগঞ্জের ভাষায় বলতাম, এই শুক্রবাইরা চেয়ারম্যান নির্বাচিত করবেন না। আর যারা আপনার বাড়িতে দাওয়াত খাইতে আসে, দাওয়াত খাওয়া এমপিও বানাবেন না, তাই না? আমরা এই যে নির্বাচনটা, আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রত্যাশা, আকাঙ্ক্ষা আছে, শিডিউল ঘোষণা হয়েছে, আমরা কি পার্লামেন্টে রাইট পিপল ইলেক্ট করবো কিনা, আমাকে রিপ্রেজেন্ট করবে কিনা, জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এটা আপনার কাছে আসবো। যেমন ফুয়াদ আলোচনা হচ্ছিল, কাঙ্ক্ষিত তারিখ পাওয়া গেছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবেশ কি পাওয়া গেছে কিনা? ধন্যবাদ। পরিবেশ তো আসলে এখন পর্যন্ত নাই, মানে বটম লাইন হচ্ছে তাই। এবং আমরা নির্বাচনের 3 তারিখ নিয়ে আমার ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের ব্লাড প্রেশার শুট আপ হয়ে গেছে, 300-250-তে চলে গেছে, আমার 80-100 বেশি ছিল। আমি বরাবরই বলেছি এবং বিশ্বাস করেছি যে প্রফেসর ইউনূস গত বছর ইউএন অ্যাসেম্বলির সাইড মিটিংয়ে যে নিউ ইয়র্ক টাইমস ইন্টারভিউতে যেটা বলেছেন, ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতরে নির্বাচন হবে, মানে আই হ্যাভ দ্য প্রপার ফেইথ ইন ইট যে এটা উনি এদিক সেদিক করবেন না। তো সেই জায়গাতে নির্বাচন হওয়ার আশঙ্কা আমার মধ্যে কখনো ছিল না। নির্বাচনের 3 তারিখ যখন ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখনও আই হ্যাড দ্য সিমিলার ফিলিংস। ইস্যু হচ্ছে আবার একটা ভালো নির্বাচন হবার জন্য যে পরিবেশ দরকার, সেটা হচ্ছে বরাবরই সবার আলোচনার বিষয় ছিল। এবং বাংলাদেশের ইতিহাসে এখন যেটা হয়েছে, স্পেশালি গত 40 বছর যদি ধরেন, অথবা 91-তে গণতান্ত্রিক যাত্রা শুরু করলে পরে, ক্ষমতার ভারসাম্যহীনতাটা এতভাবে তৈরি হয়নি। ধরেন আওয়ামী লীগ, বিএনপি কাছাকাছি সাইজের শক্তির দল, এবং ঘুরিয়ে ফিরে তারা ক্ষমতায় এসছে। এখন আওয়ামী লীগ না থাকার কারণে যেটা হয়েছে, বিএনপি যে সাইজের দল, তার কাছাকাছি কোনো সাইজের দল বাংলাদেশে নাই। তৃণমূলে, প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে কমিটি আছে, এইটা দ্বিতীয় কোনো দল আর নাই এখন বর্তমানে। তো সেখানে যেটা হয়েছে যে আপনার টোটাল ক্ষমতা ছাড়াই ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়ে গেছে, এবং এটা এত প্রকট হয়ে গেছে যে এইটা নির্বাচন কমিশন কিভাবে ম্যানেজ করবে, এবং এটা তারা আদৌ বুঝতে পারছে কিনা, এই যে এটা একটা সংকট হয়ে গেছে। এর আগে যেটা ছিল, দলীয় ক্ষমতার ভারসাম্যের বাইরে গিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে হইতো, কিন্তু এখন দলীয় ক্ষমতার ভারসাম্যহীনতাটাও একটা ভালো নির্বাচনের জন্য থ্রেট হয়ে গেছে, হুমকি হয়ে গেছে। কারণ আপনার ন্যূনতম ক্যাম্পেইন করবার কোনো ভারসাম্য নাই। এলাকাতে আপনি যেখানেই যাচ্ছেন, আমিই নতুন, মানে আমি এখানে একমাত্র দ্য আননোন, আমি হচ্ছে একমাত্র স্ট্রেঞ্জার এখানে পথিক, আর বাকি সবাই হচ্ছে মানে 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 মোড়ল এই এলাকার আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বড় দল আকারে বিএনপির একটা সিরিয়াস কমিটমেন্ট শো করতে হবে এখানে, তার একটা সবচেয়ে বড় দায়িত্ব।
কারণ বিএনপি যদি সিরিয়াসলি না চায় ভালো নির্বাচন, তাহলে বাংলাদেশে ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন হবে না। সারা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও হবে না, কারণ বিএনপির ক্ষমতার ভারসাম্যহীনতাটা সে এমন জায়গাতে লপসাইডেড আপার এন্ডে সে আছে। তো সেই জায়গাতে আমরা সবাই বোধ করি যে গণ অভ্যুত্থানের পরের যে বাস্তবতা, ৭৩-এর মতো একটা নির্বাচন অথবা ১৪-১৮-এর মতো একটা নির্বাচনে জিতে আসলে, যেখানে কেউ অংশগ্রহণ করলো না, যেখানে ১১টা-১২টার ভিতরে সবকিছু দখল হয়ে গেছে, এমন একটা নির্বাচনে জিতে এসে ক্ষমতায় যাওয়াটা বিএনপির জন্য সম্মানজনক হবে না। বিএনপি ন্যায্যভাবেই ক্ষমতায় যেতে পারে, সে একটা ফেয়ার ইলেকশনেই ক্ষমতায় যেতে পারে, কিন্তু তার তৃণমূলের খুব ক্ষুদ্র একটা অংশ আছে যারা বোধ করছে যে আমাকে এই মাসল পাওয়ারটা দেখাইতে হবে, এবং এইটা আসলে অপ্রয়োজনীয়। আমাদের উপর যেটা হয়েছে, মান্না ভাইয়ের উপরে যেটা হয়েছে, এটা মানে অ্যাবসলিউটলি আননেসেসারি একটা জিনিস। তার যে সাইজের দল, তার এটা করার কোনো প্রয়োজন নাই। তো সেইখানে আমরা আহ্বান করছি বিএনপি নেতৃত্বকে। এখানে আমার খুবই প্রিয় নেতা রিপন ভাই এখানে আছেন, অত্যন্ত সজ্জন মেধাবী মানুষ। তো সেই জায়গাতে যে আমরা বোধ করি যে রাজনীতিটা ওই রকম একটা কম্পিটিশনে যাওয়া দরকার, সিরিয়াস কম্পিটিশন। এবং এইটা করতে না পারলে যেটা হবে যে আমাদের গত বছরের গণ অভ্যুত্থানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনগুলোর সাথে এই নির্বাচনটাকে তুলনা দিতে হবে। বিএনপির মাগুরার নির্বাচনের যে সেই শেম কিন্তু বিএনপিকে এখনো বয়ে বেড়াতে হয়, অথচ ওই নির্বাচনে বিএনপির জেতা হারায় তার কোনো ক্রেডিট ছিল না, মানে কোনো প্রয়োজন ছিল না, তাকে ক্ষমতা থেকে চলে যেতে হতো না। তো সেই জায়গায় আমি বোধ করি যে এই তফসিল ঘোষণার সাথে এই রাজনৈতিক দল আকারে বিএনপির ভূমিকা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে প্রশাসন। আসবো প্রশাসন আপনার কাছে, আমরা আসবো বিরতির পরে। আমরা এখন যেতে চাই মাহমুদুর রহমান মান্না আপনার কাছে। এই যে যেটি আসলে যখন ফুয়াদ বলছিলেন যে ভারসাম্যের জায়গাটা, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড, বিগত দিন আপনারা এটা খুব বলতেন বক্তৃতায়, বিবৃতিতে, লেভেল প্লেইং ফিল্ড। এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে যদি সেই লেভেল প্লেইং ফিল্ডের কথা আবারও শুনতে হয়, তাহলে আসলে মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে? না, এটা শোনার মধ্যে কোনো দোষ আছে সেরকম তো না। যে কথা ফুয়াদ বললেন এতক্ষণ ধরে, এই কথাগুলোর মধ্যে তো কোনো যুক্তিহীনতা নেই। ডেফিনেট একটা ইমব্যালেন্স তো হয়েছে। এখন এই ইমব্যালেন্সটাকে একটা ব্যালেন্সে আনতে হবে। একটা একটা ফিল্ড যা ছিলই না সেটা তৈরি করবেন, এবং দ্যাট উইল বি লেভেলড। করবেন কেমনে? কার দায়িত্ব এটা? ইজ ইট ইম্পসিবল? তাহলে বড় বড় কথা বলছেন কেন? আজও মনে করেন এই কি বলে তফসিল ঘোষণার সময় যেরকম করে প্রধান নির্বাচন কমিশন বললেন, এর আগে প্রধান উপদেষ্টা যতবার বলেছেন এরকম একটা নির্বাচন হবে যে সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখবে, কত সুন্দর নির্বাচন। এগুলো যে বলছেন, এগুলো কি হাওয়ার উপরে বলছেন নাকি বুঝে বলছেন? নির্বাচন হবার জন্যে, মানে যে নির্বাচনটা গুণমান সম্পন্ন এবং সবার কাছে গ্রহণযোগ্য, সেরকম নির্বাচন করবার জন্য কী লাগবে, কি কি দরকার, সেটা যদি তারা একেবারে না বোঝেন তাহলে তো হবে না। প্রফেসর ইউনুস মে বি ভেরি হাই, স্কাই হাই, উনি আমারও টিচার ছিলেন, খুবই সম্মান করি, এবং আমি কিন্তু ফুয়াদের এই কথার সাথে একমত। আমি নিজেও তখন থেকে বলছি প্রফেসর ইউনুস আর একবার ক্ষমতায় থাকার ধান্দা করছেন এরকম মনে হয় না। এবং আমি প্রথম যেদিন আমার দেখা হয়েছে সেটা একদম ঠিক এই ল্যাঙ্গুয়েজে তাকে জিজ্ঞেস করেছে, স্যার আপনার ধান্দা আছে নাকি আর একবার থাকবেন? কী বলো এইসব কথা ব্যাখ্যা করেছেন উনি। আই ওয়াজ হ্যাপি। আমি তো তার সাথে এত অনেক বছরের সম্পর্কের কারণে আমি এরকম করে বলতে পেরেছি। কিন্তু মানে খুবই ভালো একজন ফুটবল প্লেয়ার যে ক্রিকেটও ভালো খেলবে এমন তো কোনো কথা নেই। অতএব এই জায়গায় এসে তার প্রথম দরকার ছিল, যেটা উনি বলেছেন, যে দেশের ইন্টারনাল ডিসিপ্লিনের জন্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য দরকার হচ্ছে পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী পুরো ট্রমাটাইজড, পুলিশকে মেরে ফেলে গাছের মধ্যে লুটকে রেখেছে। তার দোষ বিরাট আছে, ওইটা তো একটা আলোচনা, কিন্তু এরকম ঘটনা কখনো তো ঘটেনি। ওই পুলিশের ট্রমা থেকে বের করে আনবেন, তাকে বোঝাবেন যে তুমি যে অপরাধ করেছো আমি তাকে তো মাফ করে দিতে পারবো না, কিন্তু তোমার উপরে ফার্দার কিছু যাতে না হয় সেটা দেখার দায়িত্ব আমার। জনগণকে বোঝাতেন। আমি তো এটা বলবো যে ধরেন এই সরকার যে সমর্থন মানুষের পেয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম নজির কম আছে। আমরা ধরেন, আমি আমার কথা বলি, আমি এখন অপোজিশন পার্টি কোনটা আমি তো ঠিক করতে পারি না। আমি যে সরকারকে দেখি সেই সরকার গত 50 বছরে যা দেখেছি সে সরকার নয়। এই সরকারের সাথে আমার লড়াই নেই, এই সরকারের সাথে আমার দাবি আছে, মানে যা তার ক্ষমতার মধ্যে আছে, দিলে কল্যাণ হয়, জনগণের ভোটের জন্য ভালো হয়, গণতন্ত্র নির্মাণের জন্য সুবিধা হয়, আমি সেগুলোর জন্য বলছি। কিন্তু সেটা যদি বাদ দেন তাহলে সেই সরকারের দাবি পেশ ঘেরাও, মানে তার বিরোধী কোনো আন্দোলন করছি না। সবাই তাকে যখন সমর্থন করছে, তার যে এই অপরিসীম শক্তি, এই অপরিসীম শক্তি দিয়েই তিনি ব্যালেন্সটা আনতে পারতেন। আমি বিশেষভাবে এইটা বলবো যে ধরেন আপনি যদি লতিফুর রহমানের কথা মনে করেন,
সন্ধ্যার সময় শপথ নিলেন, 9টার মধ্যে 15টা না 23টা সেক্রেটারি বদলে দিয়েছেন উনি। মানে পুরো অ্যাডমিনিস্ট্রেশন সোজা গেছে। বাপরে, তো দারুণ লোক, তাকে কেউ চেনেও না ভালো করে, আগে কী করেছেন। আর প্রফেসর ইউনূস সারা দুনিয়া জোড়া পরিচিত। তার আমলে যে সেই মিছিল করছে, সেক্রেটারি ঢুকে যাচ্ছে, আটতাল উঠে যাচ্ছে, বিনা পরীক্ষায় আমাকে পাশ করে দিতে হবে, তারা মেনেও নিচ্ছে। ফলে কি হয়েছে, যে কন্ট্রোলটা তার পুলিশের পর করার দরকার, এবং যে স্ট্রেংথে তিনি পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে পারতেন যে আমাকে যখন নিয়ে এসছেন আমি আপনাদের সমস্ত দাবি পূরণ করার চেষ্টা করব, কিন্তু আমি আপনাদের কাছে কি চাই সেটা শোনেন, এবং সেটা আপনারা কতখানি দেবেন সেই অঙ্গীকার আমি আপনাদের কাছে। এই বিষয়ে আরো বিস্তারিত জাননি তো যাবো আপনার কাছে, আবার আসবো আমরা। মনিরা খান, দীর্ঘদিন আপনি নির্বাচন পর্যবেক্ষণ করছেন, বিশ্লেষণ করছেন। এই যে রাজনীতিবিদরা, এখানে 3জন রাজনীতিবিদ আপনি কথা শুনছিলেন, এই কথা শোনা এবং মাঠে ময়দানে তো কথা শুনছেন গত প্রায় 1.5 বছর ধরে, নির্বাচনের কাঙ্ক্ষিত যে পরিবেশের কথা আপনারা বলেন সবসময়, সেই পরিবেশ এই নির্বাচনের জন্য কতটা তৈরি হয়েছে? ধন্যবাদ। নির্বাচন তো হতেই হবে। নির্বাচন একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন চয়েস না, এটা মাস্ট হতেই হবে। এবং এই নির্বাচনের জন্য কিন্তু দেশবাসী এবং রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডার যারা আছে, ভোটার, প্রত্যেকেই অপেক্ষা করে আছে অধীর আগ্রহে। আমি আজকে দেখলাম যখন আমি নিজেই কোনোদিন একটা চিফ ইলেকশন কমিশন কখন তফসিল ঘোষণা করবে তার জন্য অত খেয়াল করিনি, জানবই পরদিন খবর কাগজে পড়বো কি দেখবো। কিন্তু আজকে আমি দেখলাম, আমি নিজের থেকেই সকাল থেকে মনে মনে অপেক্ষা করে আছি যে কখন 6টা বাজবে, কখন আমি তফসিল ঘোষণাটা দেখব, তার ভেতরে কি কি আছে, তার ভেতরে উনি কি শুধু তফসিল দেবেন নাকি মানে রাজনীতিবিদদের করণীয় বিধিমালাগুলি মনে করিয়ে দেবেন, এটা ওটা করে দেবেন। এই যে আগ্রহটা, সেটা ভোটারদের মধ্যে যেমন ছিল, আমি দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও ছিল। তো তারা কিন্তু প্রথম থেকেই এই সরকার আসার পরে আমি যেটা মনে করি তাদের প্রথম এজেন্ডাই হওয়া উচিত ছিল আমার মতে। আমি একটা ডেমোক্রেটিক মাইন্ডের মানুষ এবং অনেক দিন থেকে অনেক জায়গায় নির্বাচন করছি, তো দেখছি। তো আমার মনে হচ্ছিল যে প্রথম থেকেই আমাদের এই অন্তর্বর্তী সরকারকে সবাইকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল আমরা এখানে আসছি তোমাদের যে অধিকার, ভোটাধিকার, সেটা ফিরিয়ে দিব। এটা আমাদের প্রথম এজেন্ডা। অন্য কোনো এজেন্ডা আমাদের কাছে এখন নাই, কারণ যা করবে তোমরাই করবে। যেহেতু রাজনৈতিক দলগুলির নেতাদের নির্বাচনে আসতে হবে, জনগণের ইয়েটা নিতে হবে, তাদের ম্যান্ডেটটা নিতে হবে, সব কিছু চিন্তা করবার জন্য যে সময়টা, সেই সময়টা কিন্তু অনেকটা পার হয়ে গেছে। আমি রাজনৈতিক দলগুলিকে এখন বলবো, এই যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, কারণ তাদের হাতেই আছে, রাজনৈতিক দলগুলির হাতে গ্রাসরুট লেভেলের লোকেরা। আর আমাদের দেশে, আমি সবসময় একটা কথা বলি, আমাদের দেশে রাজনৈতিক দলগুলি পপুলার হয় কি করে? তাদের বেনিফিশিয়ারির কাছ থেকে। গ্রাসরুট লেভেলের পর্যন্ত তাদের বেনিফিশিয়ারিজ থাকে, এমনি হয় না, আদর্শ দেখে হয় না। কিন্তু আমি অনেক কথা বলে দেখেছি, কেউ আদর্শ নিয়ে বসে থাকে না যে এই রাজনৈতিক দল এই ম্যানিফেস্টো দিয়েছে, এটাতে এটা হবে, এটাতে আমি এটা করব না। তারা যে বেনিফিশিয়ারিজ যারা, তারা বসে থাকে যে আমার দল যখন আসবে তখন আমি এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো। এইটার জন্য কিন্তু তাদের প্রথম রাজনৈতিক দলগুলিকে সাপোর্ট করার একটা টেন্ডেন্সি থাকে। সবসময় আমরা দেখি যে দলই এসছে সেই দলের ভিতরেই দেখেছি। এখন কিন্তু এই যে অনেক দলগুলি যারা নির্বাচন করতে চাচ্ছে, এবং আমরা যেভাবে চাচ্ছি যে আমরা যেটা বলি সবসময় যে পাওয়ার করাপশন, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি, তো আমরা কখনো চাচ্ছি না যে কোনো দল অ্যাবসলিউট পাওয়ার আবার পাক, যে কারণে আগে অ্যাবসলিউট পাওয়ার থাকার কারণে তারা অনেক কিছু করতে পেরেছে। আবারও যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। আপনি বলছিলেন ইন্ডিয়ান একটা সিনেমার কথা, রাজু বান গায়া জেন্টলম্যান। অতীতের এরকম বহু জেন্টলম্যান আমরা দেখেছি। এই যে সামনে যে নির্বাচন আসতেছে, সেখানেও কেউ জেন্টলম্যান আপনি আশঙ্কা করছেন কি? না, আমি বলতে চাচ্ছি যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন, এটা হওয়ার একটা টার্মস অফ রেফারেন্স থাকে, তার কাজটা কি, করণীয়টা কি। এটা তো শুধুমাত্র হা জয়যুক্ত না জয়যুক্ত করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার বিভিন্ন কমিটি বিজনেস থাকে, হাউস কমিটিতে সেখানে তাকে রোল নিতে হয়। কেউ যদি চেয়ারম্যান হন, সাব কমিটিগুলোতে রোল নিতে হয়। গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল যদি করতে হয়, গভর্নমেন্ট বলতে শুধু মন্ত্রীদের কথা বলছি না,
ইভেন আপনার মানে আমলাতন্ত্র ব্যুরোক্রেসিকেও যদি আপনি অ্যাকাউন্টেবল করতে চান, তাহলে তো সেখানে পার্লামেন্টে অনেক রোল থাকে, বরং ফর্মাল পার্লামেন্টারি বিজনেস মানে অর্থাৎ সেশনে যেখানে ডিবেট টিবেটে ওগুলোর বাইরে মূল কাজটা কিন্তু হাউস কমিটিতে হয়ে থাকে সাধারণত উন্নত দেশগুলোতে। তো ওটার জন্য তো আপনার মানে উপযোগী লোক লাগবে। যদি আমি আজকের কথাই যদি ধরি, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আগামী নির্বাচনটা কঠিন হবে। তো নির্বাচনটা কঠিন হবে ট্রু, এটা উনি আগেও বলেছেন যে 5th অগাস্টের আগের রাজনীতি এবং পোস্ট 5th অগাস্টের রাজনীতি এক না। এটা তো সত্য কথা। এখানে মানুষের অ্যাসপিরেশন ডেভেলপ করেছে, এই অ্যাসপিরেশন ফুলফিল না হলে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশনও বাড়বে। এটা তো মানুষ তো তার জীবনটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার নিজের জীবনটা। এই জীবনটাও মানুষ ত্যাগ করতে চায় ফর এ গ্রেট কজ। সেটা ভাষার জন্য করে, কখন আমরা দেখেছি মুক্তিযুদ্ধের, দেশের স্বাধীনতার জন্য করে না যে তা না, আন্দোলনে গণতন্ত্রের জন্যও করে। এমনকি যে মানুষটিকে ভালোবাসে তার জন্য মানুষ আত্মাহুতি দেয়। কেউ যেটা বাংলায় বলে গলায় দড়ি দেয়, বিষ পান করে কেউ কাউকে না পেয়ে করে। তো তার মানে নিজের জীবনটাকে ত্যাগ করে একটা খুব প্যাশনেট জায়গা থেকে নাকি। তো সেই জীবনটার বিনিময়ে এত কিছু রক্তাক্ত সংগ্রাম, 134টা শিশু, মানে যারা মারা গেছেন তাদের তো প্রত্যেকেই বাবা মা আছেন, পার্টিকুলার আই এম টকিং অ্যাবাউট দ্য কিডস। এই যে 134টা শিশুর বাবা মা, তারা তাদের কোলের সন্তান, ছোট শিশু সন্তানগুলোকে তারা হারালেন। এটা তো খুবই প্যাথেটিক। এটার বিনিময়ে আপনি কি চান? আপনি কি সেই থোরবড়ি খারাবড়ি থোর? নিশ্চয়ই তা চান না। নিশ্চয়ই আপনি সেই ধরনের সরকারি ব্যবস্থা যেতে চান না। আপনি একটা রিফর্ম, যার জন্য আমাদের পলিটিক্যাল পার্টির লিডার্সরা মান্থস টুগেদার তারা ডিসকাশন করেছেন, সংস্কার নিয়ে ভেবেছেন, তারপর একটা সলিউশনে এসেছেন, ঐক্যমতে পৌঁছেছেন। রিফর্মের কথা বলছেন তো, এই যে মনোনয়ন তো দেওয়া হয়েছে অলমোস্ট সবগুলো দলেরই কম বেশি। এই মনোনয়নে কি রিফর্মের কোনো মানে পড়েছে কিনা, প্রভাব? আমি আপনার নিশ্চয়ই খেয়াল আছে সেকেন্দার, আপনি দেখবেন যে আমি বিভিন্ন সময় যখন টকশোতে যেতাম তখন ইনফ্যাক্ট বাংলাদেশেই দেখবেন এখন যে বিএনপির মনোনয়ন নিয়ে কোনো জায়গায় হয়তো একটা মানে কি বলে মিশ্র প্রতিক্রিয়া আছে, কোনো জায়গায় হয়তো ধরেন বিদ্রোহ বিক্ষোভও আছে, যেটা আমি একেবারেই পছন্দ করি না, সাপোর্ট করি না। যারা রাজনীতি দলের সদস্য তাদেরকে ডিসিপ্লিন মানতে, পার্টির সিদ্ধান্ত মানতে হবে। নো ওয়ে তারা কোনোভাবেই তারা রাস্তায় নেমে মানে প্রতিক্রিয়া জানাতে পারে না, উচিত না তাদের। এটা আমি খুব ভিহেমেন্টলি আমি এই যারা এগুলো করেছেন তাদের বিষয়গুলো আমি মানে করেছি, অপোজ করেছি, সমালোচনা করেছি। কিন্তু তাহলে করণীয়টা কি? করণীয়টা আমি বিভিন্ন সময় বলেছি। এখানে আলোচনাগুলোতে সংস্কার আলোচনাগুলোর মধ্যে মান্নাবেও ছিলেন, ব্যারিস্টার ফুয়াদও সেখানে ছিলেন। তারা নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। উন্নত দেশগুলোতে যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, সেখানে আপনি দেখবেন যে মূল নির্বাচনের বছরখানেক আগেই একটা প্রাইমারি ইলেকশন হয়। একটা পার্টিতে একাধিক প্রার্থী থাকতেই পারে, অ্যাসপিরেন্ট থাকতেই পারে। তখন অ্যাসপিরেন্টদের মধ্য থেকে একটা, যেমন ওখানকার পার্টিতে ভোটার লিস্ট, এটা খুব বড় ধরনের সংস্কার লাগতো না, সংবিধান সংস্কার করার ব্যাপার থাকতো না। উনি আইনজ্ঞ, আমি আইন অজ্ঞ নই, আমি আইনে রীতিমতো অজ্ঞ। দলীয় সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত আর নির্বাচন কমিশন একটা ছোটোখাটো হয়তো মানে অধ্যাদেশ দিলেও চলতো। সেটাতে ভোটাররা ইচ্ছা করিলে তারা তাদের রাজনৈতিক দলের পরিচয়ে নিবন্ধিত হতে পারবেন। তাহলে কি হতো, ধরুন আমেরিকা যারা ডেমোক্রেটিক পার্টি সাপোর্ট করেন তাদের নামের একজন মিস্টার উইলিয়াম হেগ, তিনি লিখে রাখেন কথার কথা রিপাবলিকান। হয়তো ধরুন মনে করেন মিস্টার ওবামা, তিনি তার নামের পাশে লিখতে হয় তার ডি, মানে ডেমোক্র্যাট। আমাদের বাংলাদেশের ব্যবস্থাটা আমরা করতে হতো, আমরা তো সংস্কারের দিকে গেলাম বা চেষ্টা করলাম। তাহলে যেটা হতো কি, বড় বড় রাজনৈতিক অথবা একটা সংখ্যা নির্ধারণ করতাম যে পলিটিক্যাল পার্টির ন্যূনতম 1% রেজিস্টার্ড ভোটার থাকবে, তাদের মধ্যে একটা প্রাইমারি ভোটের আয়োজন করা যেতে পারত। তাহলে এই যে নির্বাচনের মনোনয়ন নিয়ে এই যে মানে নুইসেন্স ক্রিয়েট করা হয়, জনভোগান্তি হয়, দলের মধ্যে যে কাজগুলো করে, এগুলো তো একেবারেই ভালো কাজ না। তাহলে আমরা এগুলোকে ওভারকাম করতে পারতাম যদি আমরা একটা মানে নির্বাচনের একটা প্রাক নির্বাচন সিচুয়েশনে যদি আমরা একটা প্রাইমারির আয়োজন করতে পারতাম। যেমন আমি বলতে চাই, ফুয়াদ আপনি নাম শুনে থাকবেন মিস্টার হেনসেন ক্লার্ক। মিশিগান থেকে তিনি কংগ্রেসম্যান হয়েছেন। বেসিক্যালি তিনি বাংলাদেশ বংশোদ্ভূত, তার নাম ছিল আবুল হাশেম, এবং তিনি ওখানে মানে তার বাবা বা মা বাংলাদেশি ছিলেন, বাংলাদেশ বংশোদ্ভূত আমেরিকান,
তিনি ওখানে কংগ্রেসম্যান হয়েছিল না একবার, এবং তার ওখানকার নামটা ছিল হেনসেন ক্লার্ক, তার মানে স্কুলে কলেজে যে যা হোক। তো হোয়াট এভার, আমি হেনসেন ক্লার্কের সাথে একবার যোগাযোগ করলাম যখন আমি যুক্তরাষ্ট্রে গেলাম। এটা হচ্ছে আপনার লেট 90s-এ। তো তখন আমার খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশ বংশোদ্ভূত একজন কংগ্রেসম্যান, আমার খুব ইয়ে ছিল যে বাংলাদেশের ওখানকার মূলধারার রাজনীতিতে কেন যুক্ত হয় না, কেন মানে লোকাল রাজনীতি মানে অর্থাৎ বাংলাদেশি রাজনীতি ওখানে ইম্পোর্ট করেন, কিন্তু ওখানে তারা মূলধারা থেকে ওখানে কেন তারা ডমিনেট করেন না। যাই হোক, তো হেনসেন ক্লার্কের যোগাযোগ আমি বললাম যে কী অবস্থা, তো সে বললো খুব অকপটই বললো যে আমি তো এবার ইলেকশন করছি না। বলে কেন? বলে যে আমি মানে আমাদের মতো আসন বিভক্তি হয়, আসন বলে আমার নির্বাচনী আসন একটা বড় অংশ চলে গেছে মানে ওই যে কী বলে নির্বাচন এলাকার ডিমার্কেশন, তো অন্য জায়গায় চলে গেছে। ফলে আমি যখন প্রাইমারি করি, প্রাইমারিতে আমি হেরে গেছি। তো এই যে প্রাইমারিতে তিনি হেরে গেছেন, তাতে তার কোনো ক্ষোভ নাই, দলের বিরুদ্ধে তার কোনো অবস্থান নাই, বক্তব্য নাই। আমার বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশে, আমি গত বছর 4 ধরে, এটা নট নাও, 4 বছর ধরে এই বিষয়টা এই আমেরিকান প্যাটার্নটা আমি অ্যাডভোকেসি করছিলাম গত 4 বছর ধরে। বাংলাদেশে আপনি যেটা বললেন যে মানে এটা কতটা রিফ্লেকশন হলো, ওয়েল এটা যে সম্পূর্ণ হয়েছে তা বলা যাবে না। আমরা একটা কঠিন চাপের মধ্যে ছিলাম, নির্বাচন হওয়া না হওয়া নানান ধরনের দোলাচালের মধ্যে ছিলাম। এবং আপনি দেখবেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, এবং এবার একটা অদ্ভুত সিমটম ফুয়াদ আপনি খেয়াল করেছেন, সেটা দেখবেন যে প্রতিবার তো নির্বাচনের তফসিল ঘোষণা করার পর পলিটিক্যাল পার্টিরা ফর্মালি মানে ইলেকশন বোর্ড ক্যান্ডিডেটদেরকে ডাকে, নমিনেশন বোর্ড হয়, পার্লামেন্টারি বোর্ড হয়, তারপর একটা কিছু হয়, পার্টি একটা ভালো ধরনের ফান্ড পায়, একটা জামানত দেয়। তো এবার ফার্স্ট যেটা করলো সেটা হচ্ছে যে জামাত ইসলামী বড় বড় বিলবোর্ড টাঙিয়ে দিলেন, 6, 7, 8 না মানে নানান জায়গায়, পাথরঘাটা, বগুড়া, নানান জায়গায় তারা প্রার্থী ডিক্লেয়ার করে দিলেন 300 সিটসে, মানে একটা মনস্তাত্ত্বিক প্রেশার দিলেন অন্য রাজনৈতিক দলকে। তো ফলে তারা এক ধরনের ক্যাম্পেইনে তারা এগিয়ে থাকলেন। তখন অন্য রাজনৈতিক দলগুলোকে কম বেশি একটু তাড়াহুড়োর মধ্য দিয়েই তাদেরকেও মানে নির্বাচনে তাদের প্রার্থিতা ডিক্লেয়ার করতে হয়েছে। হোয়াট এভার, আপনি মানে কারেন্ট সিস্টেমে ইউ ক্যানট স্যাটিসফাই এভরিওয়ান, বাট একটা সিস্টেম করলে হয়তো আমরা আরো ভালো কিছু করতে পারতাম। তবে এখন আশা ছাড়ি না, ভবিষ্যতে হয়তো ইনশাল্লাহ আমি আশা করি আমার জীবদ্দশা, হোয়াট আই এম অ্যাডভোকেটিং নাও, আমার ধারণা কোনো বিপ্লব অভ্যুত্থান যেটাই বলেন না কেন, আমি কয়েকটা সেকেন্ডে শেষ করবো, পরে একটু কমাই দিয়ে আমাকে, সেটা হচ্ছে কখন বিপ্লব অভ্যুত্থান যেই নামে ডাকেন না কেন, সেটা যদি ইনকমপ্লিট থাকে, সেটা যদি ফুলফিল না হয়, মানুষের এক্সপেকটেশান, এসপিরেশান, ড্রিম, এভরিথিং ওটা যদি থমকে যায় বা থামিয়ে দেন, অথবা হলো না, ওটা বারবার ফিরে আসে, বারবার ফিরবে। প্রশ্ন একটা মানে জাস্ট আপনি যেটা বললেন, সাধারণত মনোনয়ন দেওয়ার আগে সব পার্টির ভেতরে একটা কমিটি থাকে, তাই না? তো এবার আপনাদের কি এত সময়ের অভাব ছিল? এই গন্ডগোলগুলি হতো না, আমি যেটা মনে করি যে কমিটি যদি থাকতো এবং অ্যাসপারেন্টদের একটা ডেট দিয়ে আসতে বলতো এবং দেখানো হলেও একটু তাদের ইন্টারভিউ। আপনি প্রশ্নটা করে ওনাদের দর্শকদের মধ্যে একটা ধারণা অন্যরকম হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে যদি ফর্মালি ডাকা হয়নি, বাট আই বিলিভ যে আমাদের পার্টির যে পলিসি মেকিং বডি যেটা আছে, মূলত তারাই নমিনেশন বোর্ডে বসেন থাকেন, তাদের সাথে ডিউ কনসালটেশনের মধ্য দিয়েই আপনার বিষয়গুলো নির্ধারিত হয়েছে। তো ফলে যদিও পার্টি বলেছে যে এটা একটা প্রাথমিক সম্ভাব্য তালিকা, যদিও এই তালিকা আবার এটাও বলেছে যে এখান থেকে মানে কোনো বড় ধরনের কোনো রদবদল হবে সেটাও পার্টি মনে করে না। তবে আমার ধারণা যেটা আপনি বলছেন, হয়তো একটা মানে ফর্মাল তো নমিনেশন দিতেই হবে, একটা চিঠি তো দিতেই হবে, তা না হলে তারা কি নিয়ে মানে ইলেকশন কমিশনে কি সাবমিট করবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি প্রশাসনিক বিষয় নিয়ে বলছিলেন, তো আমি একটু আপনার কাছে জানতে চাই আপনার কথা থেকে যে ক্ষমতার ভারসাম্যের কথা আপনি বলছিলেন, তাহলে যে ইমব্যালেন্স হলো, ভারসাম্যটা থাকলো না, এই ভারসাম্য না থাকার আরেকটা অর্থ কি এমন যে আওয়ামী লীগ নাই বলে ভারসাম্যটা নাই? মানে ফ্যাক্ট তো তাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হিস্টোরিক্যাল যখন বড় ধরনের আপহিভালগুলো হয়, আপরাইজিং বলেন, অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এটার পরবর্তীতে সমাজে এই ভারসাম্যহীনতাটা তৈরি হয়। কারণ একটা বিশাল ফোর্স ক্ষমতার প্যারামিটার থেকে সাডেনলি নাই হয়ে যায়। তো সেই নাই হয়ে যাওয়াটার শূন্য জায়গাটা গ্র্যাজুয়ালি পূরণ হয়, সমানিত হয়। ওই সময়টাতে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরকে এক্সট্রা কেয়ারফুলি রাষ্ট্র পরিচালনা করতে হয়,
যে ওই ভারসাম্যহীনতাটা যেন সিভিল ওয়ারের দিকে টার্ন না করে। সাধারণত আপনি যদি গত বছরের সময়টা দেখেন, জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বাস্তবতা ছিল, বাংলাদেশে দুইটা ঘটনা ইনএভিটেবলি ঘটার কথা। এই ধরনের সিচুয়েশনে মধ্যপ্রাচ্য বলেন, আফ্রিকা বলেন, ল্যাটিন আমেরিকার ঘটনাগুলোতে দেখেছি যে ইদার দুর্ভিক্ষ হবে এবং সিভিল ওয়ার লেগে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। প্রশাসনের ভিতরে প্রো আওয়ামী লীগ লোক প্রত্যেকটা জায়গাতে এত স্ট্রং এবং পরিমাণে লোক ছিল, আবার এন্টি আওয়ামী লীগ প্রশাসনের এবং জনগণের ভিতরে এমন পরিমাণে ছিল, এবং ডিভাইসিভ নেশন। আওয়ামী লীগের পক্ষে ধরেন একটা বিশাল গুন্ডা বাহিনী আছে, লাখে লাখে তারা মাঠে নেমেছে, আবার জনগণও লাখে লাখে কোটিতে মাঠে নেমেছে। এই ধরনের সিচুয়েশনে গৃহযুদ্ধ ইনএভিটেবল হয়ে ওঠে। এর পাশে হচ্ছে আপনার একটা শত্রু রাষ্ট্র আছে যিনি দুই গ্রুপকে টাকা এবং অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। এমন একটা সময়ে দেশে গৃহযুদ্ধ লাগে নাই। আমাদের অর্থনীতির যে অবস্থা ছিল তাতে দুর্ভিক্ষ হওয়ার কথা, কিন্তু আমার মাটির মানুষের কৃষকেরা আমাদেরকে খাইয়ে পরিয়ে রেখেছে এবং দেশে একটা বাস্তবতা, ইকোনমিক ডিসিপ্লিন ফিরে এনেছে এই সরকার, যেটা তার সাকসেস। তো সেই জায়গাতে আমরা যেটা ফেইলিউরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই গ্যাপটা যে আছে, এই গ্যাপটা এখনো ভিজিবল, সরকার অ্যাড্রেস করছে না সিরিয়াসলি, এখনো সময় চলে যাচ্ছে না। কারণ একটা ভালো নির্বাচন তুলবার জন্য যেটা জরুরি, এখানে আমি তো কখনো নির্বাচন করি নাই, রিপন ভাই, মান্না ভাইরা ভালো বলতে পারবেন, যে প্রত্যেকটা নির্বাচনের জটিল জায়গাটা হচ্ছে প্রশাসনের কয়েকটা ইউনিট আছে। একটা হচ্ছে আপনার সিভিল মিলিটারি প্রশাসনের জায়গা, এবং এই জায়গাটাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কি করছে এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, এই জায়গাটা আমরা এখন আস্থা পাচ্ছি না। যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে গত 14-15 মাস ধরে আপনার মাঠে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নর্মাল হচ্ছে না কেন? লোকজন ডাকলে ওনাদেরকে পায় না কেন? আমাকে প্রচুর অফিসাররা বলেছেন যে উপর থেকে নিষেধ করা আছে বেশি নড়াচড়া না করবার জন্য। তাহলে এই যে বাহিনীটাকে মাঠে রাখা হয়েছে কিন্তু তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, আবার এটা তার সম্মান মর্যাদার সাথেও তো যায় না। জুনিয়র অফিসাররা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, অলমোস্ট সকল সিপাহী জওয়ানরা এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, অথচ আজকের দেশ বিনির্মাণে তাকে কোনো রোল প্লে করতে দেওয়া হচ্ছে না, নোয়িংলি যে আমার পুলিশ ফোর্স এখানে ফাংশনাল হতে সময় লাগবে। কারণ একটা বিশাল অংশ হচ্ছে আওয়ামী রিক্রুট এবং ট্রমাটাইজড। এই দুই জায়গা থেকে তাকে যে এম্পাওয়ার করা, যে কারো প্রতি অন্যায্যতা করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না, শুধুমাত্র যারা বিচারের মুখোমুখি হবার মতো তাদেরকেই শুধু বিচার করা হবে, তারপরে তার চাকরির গ্যারান্টি থাকা, নিশ্চয়তা রাখা, এর কোনোটাই সরকার খুব সিরিয়াসলি করতে পারে নাই। এর উপরে যোগ হয়েছে হচ্ছে স্বাধীন পুলিশ কমিশন। এই স্বাধীন শব্দটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। আপনার যে ফরম্যাটে মান্না ভাই ছিলেন, যে ফরম্যাটে আমরা পুলিশ কমিশন আলোচনা করেছি, আমলারা সেই পুলিশ কমিশন করতে রাজি হন নাই। তাহলে আমি কি করছি? জিডি করতে পারছি না, তো পুলিশের বিরুদ্ধে আরেকটা কমপ্লেন নিয়ে আমি কমিশনে যাচ্ছি, মানে আমি আরেকটা লেয়ার অফ ব্যুরোক্রেসি তৈরি করছি, যার কোনো এখতিয়ার নাই এটা সমাধান করবার। তিনি একটা রিকমেন্ডেশন দিতে পারবেন, তাহলে আবার পুলিশের কাছে আনতে হচ্ছে যে এটা একটা কমপ্লেন আসছে, আপনারা তদন্ত করেন। কে করবে? পুলিশ করবে। কোন পুলিশ? যেই পুলিশ আমার জিডি নেয় নাই। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনার উপরে যে রোববারে ঘটনাটা ঘটেছে আপনি জিডি করেছেন কিনা, তারপর সেটা করি নাই। তো কেন? কারণ ঘটনাটা পুলিশের সামনে হয়েছে, কয়েক গাড়ি পুলিশ, কয়েক ডজন পুলিশ কর্মকর্তা ওখানে, তারপরে ওসি সাহেব থেকে শুরু করে সবাই সামনে ছিলেন, কাউকে তো গ্রেফতার করেন নাই। ফৌজদারি অপরাধ তো, মানে লোকজনকে মারতেছে, পিটাইতেছে, ওনারা তো ওনাদের ক্ষমতা আছে পেনাল কোড মোতাবেক তখন গ্রেফতার করবার। তাহলে যেই কাজটা ওনারা দেখে করলেন না, ওনারা অফিসে যাওয়ার পরে আমি যখন লিখিতভাবে দিব তখন করবেন, তার গ্যারান্টি কোথায়? এবং আমার উপরে যারা আক্রমণ করেছে সেই মানুষগুলা 1-2 ঘন্টার ভিতরে ইউনো অফিসে গেছে, ইউনোর সাথে সবাই মিলে ছবি টবি তুলে আসছে। তাহলে এই হচ্ছে প্রশাসনের অবস্থা। তাহলে এই ইউনো কি উপজেলার নির্বাচনের দায়িত্ব পালন করবেন না? এই পুলিশের ওসি কি উপজেলা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন না? এবং এরকম একটা ঘটনা ঘটবে আগের দিন আমি সবাইকে জানাইছি, টিএনও থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, সবাইকে জানাইছি, কেউ কোনো অ্যাকশন নেয় নাই। এর আগের দিন সিমিলার একটা ঘটনা আমার পাশের থানায় ঘটেছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি আস্থা কীভাবে পাবো? আমার দলের সাইজ ছোট, আমি এলাকায় পলিটিক্সে নতুন, আমার এইরকম মার্সেনারি বাহিনী নাই, আমার টাকা পয়সা নাই, তাহলে আমি এটা ফেস করবো কীভাবে? আমার নির্বাচনটা কোথায়? তাহলে সেই জায়গায় একটা নির্বাচনের এখন দুইটা দিক দেখতেছি। একটা ভালো নির্বাচন যদি তুলতে হয়, অ্যাডমিনিস্ট্রেশনকে, ইলেকশন কমিশনকে ডিসাইসিভলি একটা কম্বিং অপারেশনে যেতে হবে। যদি আপনি প্রতিটা আসন থেকে 100, 150, 200 ক্রিমিনালকে গ্রেফতার না করেন আগামী 2-2.5 মাস 3 মাসের জন্য, এবং এই যে লক্ষ লক্ষ হাজার হাজার অস্ত্র আসতেছে, বিভিন্ন জায়গায় মার্সেনারি ভাড়া করা হচ্ছে,
আওয়ামী লীগের নেতারা, ক্রিমিনাল গুন্ডারা কলকাতা থেকে ফিরতেছে, সেন্টার দখলের কন্ট্রাক্ট নিচ্ছে। আমার বিভিন্ন এলাকাতে আমি এই যারা দা বটি বানায় তারা রামদার অর্ডার নিতেছে। একটা দোকান শুনলাম 100 রামদার অর্ডার পাইছে রিসেন্টলি। রামদা কোন কাজে লাগে? আপনি রামদা গৃহস্থলীর কোন কাজে লাগবে? ট্যাডা বানাইতে দিচ্ছে। আপনি ট্যাডা দিয়ে কি করবেন? শীতের সময় তো ট্যাডা দিয়ে মাছ ধরে না। শীতের সময় পানি শুকায় যায়, পুকুর শুকায় যায়, মানুষ জাল দিয়ে সেই যা মাছ ধরে। তাহলে আপনি যদি এখন থেকে এই জিনিসটাকে সিরিয়াসলি না নেন, আপনি কি নির্বাচন করবেন? রবিবারের ঘটনা মানে হচ্ছে একটা সেন্টার দখলের ঘটনা, এক্স্যাক্টলি সেম সিচুয়েশন ঘটবে। 10 মিনিটের ভিতরে আপনাকে নাই করে দেবে এলাকাতে, আপনার সেন্টারটা নিয়ে নিবে, টাকায় ভোট কিন্তু উঠাই ফেলবে। তাহলে সেই জায়গাতে আমরা বলছি বড় দল আকারে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে সংস্কারে নেতৃত্ব দানকারী বিএনপিকে ওই দায়িত্বটা পালন করতে হবে। একটা ঐতিহাসিক দায় তার উপরে। সে বড় দল মানে তার একটা ঐতিহাসিক দায়িত্ব আছে। শহীদ প্রেসিডেন্ট বেগম জিয়ার প্রতি যদি সম্মান, কমিটমেন্ট তাকে দেখাইতে হয় যে আমি একটা ভালো নির্বাচন করব ইতিহাসের। আমরা বড় দল ক্ষমতায় যাব এবং একটা ভালো নির্বাচন করে ক্ষমতায় যাব দেশের ইতিহাসে। এইটার একটা চ্যালেঞ্জ, প্রশাসনিক চ্যালেঞ্জ। এবং এই দুই পক্ষ মিলে যদি একসাথে হেল্প না করে তাহলে আমরা আসলে কেউই নির্বাচনী মাঠে খুব ভালো করতে পারবো না। দেখা যাবে উজ্জ্ব করে আসতে হবে। সব দল নির্বাচন বয়কট করার একটা আলোচনা ইতিমধ্যে কিন্তু আছে। সেক্ষেত্রে সেটা বিএনপির জন্য সম্মানজনক হবে না যদি সব দল নির্বাচন বয়কট করে দেয়। মাহমুদুর রহমান মান্না, আসলে বেশির আসাদুজ্জামান ফুয়াদের কথায় আস্থার সংকটটা আসলে ফুটে উঠছে। তাহলে কি বিষয়টা এমন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এরকম আস্থার সংকট তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে? আমাদের এটা একটা অভ্যাস আছে, বুঝছেন, কোনো কিছু হলেই ওরা গভীর থেকে কিছু একটা বের করবার চেষ্টা করি যে কত রকম গভীর ষড়যন্ত্র হচ্ছে, এরকম নয়। অনেক সময় হতে পারে যে আপনি সারফেসে যা দেখছেন সেই সারফেস থেকেও একটা কনফিউশন করতে পারেন। কোনো কোনো সময় নিশ্চয়ই গভীরেও যাওয়ার দরকার আছে, কোনোটা আমি বাদ দিচ্ছি না। কিন্তু এখানকার যে বিষয়টা, যে কথা ফুয়াদ ঘটনা দিয়ে বলছেন, ওটার শিকড় এত দূরে আছে কিনা সেই ব্যাপারে আমি কোনো স্পষ্ট নেই। কেন? আমি বিএনপিকে স্টাডি করছি, যদিও বিএনপির সাথে গত 15 বছর ধরে তো আন্দোলন করলাম স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু এর মানে এই নয় যে আমি মনে করছি যে আওয়ামী লীগ একেবারে পচে ধ্বংস হয়ে গেছে আর বিএনপি ধোয়া তুলসী পাতা। কারণ আমরা তো এই দেশেরই সন্তান, এই দেশের মধ্যেই আদা জল পানি খেয়ে বড় হয়েছি। আমাদের রাজনৈতিক ডেভেলপমেন্ট, তার প্রসেস, এগুলো আমাদেরকে ফলো করা দরকার। আমরা কীরকম করে একটা নেতা নির্বাচন করছি, কীরকম করে কর্মী সংগ্রহ করছি, তাদের আমি ইনডক্ট্রিনেশন করি কি না, তাদেরকে রাজনৈতিক দীক্ষা কীরকম দিই, যদি তারা কোনো ভুল করে, যদি তারা কোনো ভুল পথে যায়, তাহলে তাদেরকে রেকটিফিকেশনের কোনো পথ আছে কিনা, বা ওটার যে কোনো শাস্তি বিধানের কোনো পথ আছে কিনা, সব আপনারা দেখতে হবে। বিষয়টা এরকম হয়েছে, ধরেন ফুয়াদকে এইভাবে বাধা দেবার তাদের কী দরকার? ফুয়াদ এত বড় ক্যান্ডিডেট, বিশেষ করে জিতে যাবে, বিএনপির ক্যান্ডিডেট হেরে যাবে, এই জন্যে কি কোনো মিনিমাম অপোজিশনটা সহ্য করতে পারছে না? বিকজ তাদের নিজেদের পিঠে বুকে যেখানে এরকম কলঙ্কের টিকা আছে, যেটা দেখিয়ে দিলে লোকে দেখবে। যদি ফুয়াদ বলে তাহলে ফুয়াদের সাথে আরও 100 জন, হয়তো ফুয়াদকে চেনেও না, তার দল সমর্থনও করে না, কিন্তু তার কথার সাথে যেতে থাকবে। আর ওই একটা ঘটনা দিয়ে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে লেসন দিতে পারেন, আমার কথার বাইরে যাওয়া চলবে না, তাহলে তাই হবে। মানে আমি এখানে যেহেতু ঘটনাগুলো আসছে সেই জন্য বলি, আমার এলাকাতে 21শে ফেব্রুয়ারি রাতে এরকম ছুরি মারার ঘটনা ঘটলো, কিছুই হয় নাই। তার মধ্যে একটা গ্রুপ আমাদের দলের প্রেসিডেন্ট যে থানার, তাকে ছুরি মারলো। মানে অল্পের জন্য তার কিডনিটা বেঁচে গেছে, অন্তত 15-20 দিন হসপিটালে ছিল। এটার জন্যে আমরা যখন মামলা করতে গেছি আমাদের থানার ওসি মামলা নেয়নি। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো, ওই ওসি নতুন যাবার পরে আমাকে ফোন করে বলেছে, আমার সৌভাগ্য আমি আপনার মতো একজন নেতার থানায় এসে চাকরি করতে পারছি। একদম আমি যদি রেকর্ড করে রাখতাম না তাহলে খুব ভালো হতো, মানুষকে শোনাতে পারতাম। তিনি এখন তো বদলি হয়ে চলে গেলেন, যাওয়ার সময় ছোটো ভাইকে ফোন করে বলেছেন, স্যারকে বলবো আমি তার কাছে মাপ চাই, আমি যা বলেছিলাম যা করতে পারিনি, উনি বুঝবেন আমি কেন পারি নাই। আমি মনে করি আপনিও বুঝছেন, যারা শুনছে আমার কথা টিভিতে তারাও বুঝছে কেন, যে থ্রেটের কথা সুয়াদ বলছে, আমি বলছি থ্রেট ডেফিনেটলি আছে। এবং এই জন্যে যাদের বেশি উদ্যোগ নেওয়ার কথা যা বলছে সেটাও ঠিক। বিএনপির সাথে তো আমরা এখনও আছি। কীরকম করে আছি? ধর গত 15 বছর ধরে লড়াইটা করেছি, লড়াই করতে করতে একসাথে সংস্কারের কর্মসূচি বানিয়েছি। আমাদের কর্মসূচি চিন্তা একরকম ছিল, তাদের হয়তো আরেক রকম ছিল। তারও ভিশন 2030, 2040 এগুলো দিয়েছেন। তারপরে সবগুলো মিলে একটা প্রোগ্রাম করে বলছে একই সাথে সরকার, একই সাথে সংস্কার, দেশ বদলাবার লড়াই করব। এই যে তারা এই কথাটা বললেন, সেই কথার সাথে আমরা এখন পর্যন্ত আছি। কিন্তু সেই জন্য কী মনে করি, তারা হলো মেজর পার্টনার, তাদের আমি বন্ধু।
কিন্তু তার সঙ্গে মনে করি লিডটা আমি করছি না, লিডটা তারা করছে, আমি তাকে সহযোগিতা করছি। আমি লিড করছি, উনি সহযোগিতা করছে, রিলেশনটা সেরকম করে হয়নি, তার প্রতি এক্সপেকটেশন তো বেশি হবেই। আমি যদি তখন বলি বিএনপির নেতার কাছে বা যারা এরকম করছে বলে অভিযোগ যে আপনার দলের অমুক শাখাই আচরণ করেছে, তারা যদি একেবারে ননশালেন্ট থাকে, কিছুই না করেন, তখন কি হবে? যদি তারা কোনো অ্যাকশন না নেন তখন কি হবে? একটা দল যদি এরকম করে, এটা বিএনপি বলে বলছি না, যে কোনো দল নমিনেশন দেবার সময় তার বিবেচনা হয়, তার মানি আছে, তার মাসল আছে, হুন্ডা গুন্ডা আছে, ও কি জিতবে, ওটাই যদি প্রিন্সিপাল হয়, মানে কন্ডিশন বা চিন্তা ভাবনা হয়, তার মানে আপনি ওখানে পলিটিক্যাল কোনো লোক তো দাঁড় করাচ্ছেন না। 300টা জায়গাতে আপনি এরকম নন পলিটিক্যাল লোককে নমিনেশন দিয়েছেন, সব পার্টির ট্রেন্ড তাই। বিকজ যখন ভোট লাগে না, তখন জেতার বাইরে আর বাকি প্রোগ্রাম ইডিওলজি এগুলো কাজই করে না, বক্তৃতা সবাই এগুলো হয় না। ওই যে আপা বলছিলেন না, ফুয়াদি বোধহয় বললো যে বেনিফিশিয়ারি যারা তারাই সাপোর্ট করে, ইডিওলজি দেখে সবাই আসে না। যদি আমি কথাটা ফুললি এগ্রি করছি না, কেন আদর্শ দিয়েই আমরা কিন্তু রিক্রুট করি। আমরা আমাদের জায়গায় বলছি, আমাদের যদি 10 জন কর্মী থাকে, সেই 10 জন কর্মী বলতে পারবে যে আমাদের দল এইটা চায়, এইভাবে চায়, এই আমাদের কর্মসূচি। তা যদি না করতে পারি, তখন মনে করি ওই লক্ষ্য দেওয়া যাবে না। কিন্তু এইটা করে আমি ব্রড ব্যাস টানতে পারছি না। বেশিরভাগ লোককে যদি টানতে হয়, তাহলে আমাকে তাদের সবার কথার সাবমিশন নিয়ে করতে হবে। সেই জায়গাতে এগ্রিগেট ইন্টারেস্ট মে বি বেস্ট ইন্টারেস্ট নাও হতে পারে। সত্য তো সবসময় মেজরিটি মাইনরিটি দিয়ে ডিসাইড হয় না। একদম অ্যাবসলিউট মাইনরিটি সত্য কথা বলতে পারে, সত্য পথে থাকতে পারে, সত্য কর্মসূচি নিয়ে থাকতে পারে। ডেমোক্রেসিতে কিন্তু এই চয়েস নাই। এটা মেজরিটি মাইনরিটি দিয়ে ডিসাইড হচ্ছে, ভোট দিয়েই হচ্ছে। একটা শয়তানের ভোটও হয় একটা, আবার খুবই সাধু একজন তার ভোটও একটা। অথবা আপনি দুজনকেই চাইছেন। কিন্তু যদি ধরেন বডি পলিটিক যেইটা, তাদের মধ্যে সেই পিউরিটি থাকতো, তাহলে নিচের লেভেলে পিউরিটি আসতো। কিন্তু বডি পলিটিকের মধ্যে আমি আবার বলি, যারা টপ টচার, তারা যদি করাপ্টেড হন, ওই যে মাছের পতন ধরে মাথা থেকে, এইরকম সোসাইটির ব্যাপারটা তাই। উপরে যদি পচে যায়, নিচে ওটা ট্রিকল ডাউন করে পুরা সোসাইটি করাপ্টেড হয়ে যাবে, ফিরাতে পারবেন না। যেটা শেখ হাসিনার 15 বছরে বহু পরিমাণে হয়েছে। আমাদের নৈতিকতার চূড়ান্ত ধস হয়েছে। মানুষ মনে করে যে কাউকে ঠকালাম এটা কোনো বিষয় না, টাকা বানানোটাই সাকসেস, এবং এটা যে পথে করেছেন কেউ ক্রিটিসাইজ করছে না। এইরকম মূল্যবোধ যখন তৈরি হচ্ছে, তখন রাজনীতি যদি খালি হারা জেতা দিয়ে তার কর্তব্য নির্ধারণ করে, তাহলে সে তো জীবনের সোসাইটি ঠিক করতে পারবে না। তাহলে এটা ঠিক করতে হবে যে পলিটিক্স ইজ বেসিক্যালি একটা ইথিক্সের বিষয়। পলিটিক্স বা ডেমোক্রেসি যদি বলেন, এটা জাস্ট ভোটই না, ইয়েস নো না, এটার মধ্যে একটা মূল্যবোধের ব্যাপার আছে, যেটা আমি প্রতিষ্ঠা করতে চাই। আমি যখন বলি যে পলিটিক্স বা ডেমোক্রেসি ইজ রুল অফ মেজরিটি, কিন্তু তার মানে মাইনরিটিকে আপনি উপেক্ষা করতে পারবেন না। তো মাইনরিটিকে আপনি অ্যাকোমোডেট করেন কেমনি, সেই মাইনরিটিকে আপনি রেসপেক্ট দেন কীরকম করে, সেটা যদি না শেখেন, তাহলে তো আপনি গণতন্ত্র শিখলেন না। এই শেখাটা কে দেবে? এটা বাড়িতে দেবে না, স্কুলে দেবে না, ইউনিভার্সিটি দেবে না, এটা কিন্তু পার্টি দেবে। যে নেতা যখন বলবেন, তখন তার কথা ভিসির কথা চাইতে বেশি পাওয়ারফুল। ও ছেলে হয়তো ইউনিভার্সিটিতে পড়ে 100টা, সে তার নেতার কথা শুনবে, সে তার ভাইয়ের কথা শুনবে, যে তাকে হলে সিট দিয়েছে, জায়গা দিতে পেরেছে। এই হোল প্রসেস ধরে যদি যান না, তাহলে এখন এই নির্বাচনে কী শেখাচ্ছেন? এই নির্বাচনে আপনি পুরো জিনিসটা দিয়ে জিততে হবে, এটাই আমার লড়াই, তাইলে কিন্তু হবে না। বরঞ্চ জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে এসেছিল, যে এই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা নতুন জীবন পেতে চাই, দেশের জন্যে নতুন একটা দেশ গড়তে চাই, এবং তার জন্য একটা প্রোগ্রাম চক আউট করবো, একটা সনদ তৈরি করব, তার ভিত্তিতে আমরা সামনে যাব। খেয়াল করে দেখেন, দিন দিন সেই সনদ পেছনে পড়ে যাচ্ছে। এটা হিস্টোরিক্যাল ইনএভিটেবিলিটি, তাই হবে। কিন্তু যদি যারা লিড করছেন, তাদের ব্যাক অফ দি মাইন্ড অর ইনসাইড দের মাইন্ড এটা থাকেই, যারা আমার কিন্তু এই স্পিরিটেই সামনের দিকে এগোতে হবে, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। সেই জিনিসটা নাই, ফলে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভ্যালু নেই। পুলিশ মনেই করে না তাদের দায়িত্ব আছে একটা ভালো নির্বাচন করতে হবে। ব্যুরোক্রেসি মনেই করে না তাদেরকে একটা ইথিক্যাল সোসাইটি নির্মাণ করতে হবে, একটা দেশ নির্মাণ করতে হবে। এইখানে আগের মতোই ওই যে থাম্বনেলের মতো চলতো, ওই রকম করে চলছে। কেউই ওই নৈতিকতা সৃষ্টি করবার কথা বলছেন না। সো যখন ভোটের ব্যাপারটা হবে, তখন পুলিশ দেখবে। দেখেন, আমি মাঝে মাঝে বলি, চিরাং ইউনিভার্সিটি একটা ঘটনা, আমি এটা স্যারকে বলেছিলাম। যখন গ্রামবাসীরা গিয়ে ছাত্রদের উপর হামলা করেছে, বেধড়ক পিটাচ্ছে, তখন আপনার ভাইস চ্যান্সেলর ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, ভয়েস দিচ্ছেন, তারপরে আপনারা কী বলে প্রক্টর ভয়েস দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, আমরা মার খাচ্ছি, আমাদেরকে এইভাবে নির্যাতন করাচ্ছে। পুলিশকে বলছে আপনারা আসেন, আমাদের সেভ করেন। পুলিশ যায়নি। একজন চাকসুর একজন ভিপি, তার পরিচিত ছিল এক ভদ্রলোক, ডিআইজি তাকে ফোন করেছেন, কী ব্যাপার আপনার এই কথা শোনা পরে যাচ্ছেন না? কয় যাবো, যে ভাই কার পক্ষে যাব?
আমরা তো জানি না কে দোষ করেছে, কাকে গ্রেপ্তার করতে হবে, কাকে রিওয়ার্ড করতে পারে জানি না, যে তারপরে জন্য যাচ্ছি না। স্যারকে বললাম যে স্যার আমি শুনলাম যে শেষ পর্যন্ত আপনি নাকি ফোন করেছেন সেই জন্য পুলিশ গেছে, আমি তো যাই না শেষ পর্যন্ত। বললো না এইরকম না, এরকম তো আপনার ইউনিভার্সিটি, ওইটা আমার ইউনিভার্সিটি, আমি ছাত্র ছিলাম, সেই জায়গাতে ছাত্র এরকম মার খেলে আপনি কিছুই করতে পারেন নাই। একটা সেন্টার থেকে যখন বাক্স নিয়ে যে কোনো পার্টি হেঁটে চলে যাবে, পুলিশ দেখবে, ওর কোনো দায়িত্ব নেই। কারণ হয়তো দেখছে যে বাক্স নিয়ে যাচ্ছে ওর পার্টি কয়েকদিন পরে ক্ষমতা যাবে, রেজাল্ট হলে ও কিছু করবে তাকে। আপনি পুলিশকে সেই অথরিটি দেননি, সোসাইটির মধ্যে সেই ক্যাম্পেইন করেননি যে আমি আসলে ওই রকম ভোট চাই, এটা পাওয়ারকে আরও বেশি পাওয়ার দেওয়ার জন্য নয়, কিন্তু আপনার নিজের অ্যাকশনে, আমি এটা ডিটেলিং করবো না, আপনি এমন এমন কাজ কিছু করেছেন যেটা আপনাকে অহেতুক পাওয়ারফুল করেছে, যেটা দরকার ছিল না। আপনি যেখানে পাওয়ার ব্যালেন্স করবেন সেই জায়গাতে বরঞ্চ আপনি একটা চয়েসের মধ্যে অভিযোগ উঠেছে না যে এই একটা কাজ করে এটা দিয়ে অমুককে বেশি পাওয়ারফুল করা হয়েছে, বেশি গ্লোরিফাই করা হয়েছে। নিশ্চয়ই গভর্নমেন্ট সেটা করবার কথা নয়, করা উচিতও ছিল না। এইরকম করে না অ্যাডমিনিস্ট্রেশন, বোথ সিভিল মিলিটারি অথবা যেরকম করে বলেন, কোনোটাই এই যে লেভেল প্লেইং ফিল্ড বলেন বা একটা সেই রকম নির্বাচনের কথা বলেন, সেই রকম মূল্যবোধের তাড়িতেই হচ্ছে না, সেরকম চেষ্টাও করছে না। আমি এইটা কিন্তু দেখছি না। সো ডিপেন্ড করছে বিএনপি অ্যাজ দ্য মেজর পলিটিক্যাল পার্টি, কমনলি সবাই ধরছে তারাই পাওয়ারে যাবে, যদি তারা এইখানে দায়িত্ব তুলে না নেয় তাইলে এটাকে আপনি কিছু করতে পারবেন না। কিন্তু বিএনপির মনে করা দরকার, তারা যদি, মানে ফুয়াদের এই কথাটা খুবই চমৎকার হয়েছে যে ওরা তো ক্ষমতায় যাবেই, তাদের জোর করে যেতে হবে কেন? তারা যদি 2টা সিট কম পায় তো তাহলে তাদের অসুবিধা কী আছে? তারপরে তারা পাওয়ারে যাবে। শেখ হাসিনার একসাথে এরকম 280-90টা কেন পার্লামেন্টের সিট দরকার? উনি তো 160 পেলেও ক্ষমতায় যেতে পারতেন, উনি ওইটাও নিতে পারেননি, ফলে সব শুদ্ধে বিদায় দিতে হয়েছে। আজও যদি আমি এই ভ্যালুটা না শিখি, আজও যদি সেটা আঁকড়ে না ধরি, তাহলে আজ হোক কাল হোক, ইউ উইল গেট দি সেম লেসন ফ্রম দ্য হিস্ট্রি, ফ্রম দ্য পিপল। এটার কিন্তু কোনো বিকল্প হবে না। এটা যেরকম বিএনপির বোঝা দরকার, যারা চালাচ্ছেন তাদের বোঝা দরকার, আমি মনে করি সব স্টেক হোল্ডারদের এটা বোঝাটাই এই বিপ্লব হওয়া উচিত। জি, মনে রাখান মানি মাসেল এগুলো যদি এই যে অভ্যুত্থান পরবর্তী সময় এগুলো যদি এখনো প্রাধান্য পায় মনোনয়নের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, তাহলে হলোটা কি? নির্বাচনে আজকে এতদিন যেটা আমরা দেখেছি এবং আজকে তফসিল ঘোষণা করার পরে আমি মনে করি রাজনৈতিক দলগুলি একটা মোটামুটি একটা চিন্তা ভাবনা করবে যে এখন তো আমরা নির্বাচন এতদিন বলেছি নির্বাচন নাও হতে পারে, তো এখন দেখা গেল যে নির্বাচন হওয়ার একটা রাস্তা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে। আমি মনে করি এখন অনেকেই বলছে যে বিএনপির উপরে একটা দায়িত্ব, আমি তা বলবো না, আমি বলবো সমস্ত রাজনৈতিক দলগুলির উপরে একটা বড় দায়িত্ব এসে পড়লো। বিএনপি যেহেতু বড় দল সেহেতু বিএনপির কথা বলা হয়েছে বেশি, তবে এখন দেখা যাচ্ছে একটা টেন্ডেন্সি হয়েছে জোট গঠনের। এখন আমরা কিন্তু নিজেরা জানি না জোটগুলি কেমন করে গঠন করছে। তারা কি ম্যানিফেস্টো দেখে, নিজেদের আদর্শ দেখে জোট গঠন করছে, নাকি তারা সুবিধার জন্য করছে? যেমন অনেক দল মনে করছে যে আমরা একলা যে কিছু করতে পারবো না, আমরা কয়েকজন অনেকগুলি দল নিয়ে যদি আমরা একটা নির্বাচন করি তাহলে আমাদের হয়তো ওয়ার্কারও বেশি থাকবে, আমাদের হয়তো সুবিধা বেশি থাকবে। তো সেটা চিন্তা করে হয়তো এখন থেকে পরিস্থিতিটা একটু অন্যরকম হবে বলে আমার মনে হচ্ছে। আর একটা আমার যেটা মনে হয়, যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন, যে এখন যে ইলেকশনটাকে যে আমাদের হতে দেওয়া বাধা অনেকে দেবে, সেটা তো আমরা অনেকেই জানি, যে কোনো রকমেই আমাদের যারা শত্রু, দেশের শত্রু কিংবা এই সরকারের শত্রু কিংবা বাংলাদেশেরই শত্রু, তারা অনেকে চাইবে যে এই নির্বাচনটা ভালোভাবে না হোক। তো তারা যদি মানি খরচ করে, মানি স্পেন্ড করে, তারা যদি মাসল দেখাতে চায়, তারা যদি ম্যানিপুলেশন করতে চায়, তাহলে তাদের দেখতে হবে। উনি যখন বললেন যে এতগুলি রামদাওয়ের অর্ডার হয়েছে, তো ফুয়াদ যদি জানে যে রামদাওয়ের অর্ডার হয়েছে, তাহলে আমাদের ডিবিরা কি করছে? আমাদের তো ডিটেকটিভ ব্রাঞ্চ বলে, ইন্টেলিজেন্স বলে কিছু আছে দেশে, নাকি নাই? এখানে তো নিরপেক্ষ সরকার, এই সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না, তাদের তো কোনো লাভ নেই। এই নির্বাচনটা নষ্ট করে দিয়ে তো তাদের কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ তাদের এতদিনের যে প্রয়াস এই কয় মাসে, সেটা বরঞ্চ তারা অপমানিত হয়ে যাবে কিংবা তাদের গুড নেমটা নষ্ট হয়ে যাবে। তাদেরই তো
বেশি করে চেষ্টা করতে হবে যে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হোক। তা তারা উপর থেকে কেন অর্ডার দিবে যে তুমি এ করলে পুলিশকে নিষ্ক্রিয় হয়ে থাকতে, সেটার দিকেও কিন্তু আমার মনে হয় এই যে রাজনৈতিক দলগুলি যারা বিএনপি ছাড়াও যারা আছেন তাদেরও কিন্তু একবার বসার দরকার, যেমন করেই হোক। আমি মনে করি আমার এই দেশকে বাঁচাতে হলে যেমন করে হোক রাজনৈতিক দলগুলির আবার একসাথে বসে একটা একতাবদ্ধ হয়ে যে আর কিছু চাই না, আমরা জিতব না, আমরা হেরে যাব, যাই হোক না কেন, কিন্তু নির্বাচনটা যেন ফেয়ার হয়। আপনি যে জোটের কথা বললেন, তো জোট তো একটা লাভের জন্য করে, এইবার সেই লাভটা বোধহয় একটু কম হবে, কারণ যার যার প্রতীকে কিন্তু নির্বাচন করতে হবে। জোট যেটাই হোক প্রতীক কিন্তু দলীয় প্রতীক, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো জোট গঠনের ব্যাপারে কি আগ্রহ ওইভাবে থাকবে কিনা? এই আমি নিজে কিন্তু মানে এক প্রতীক ব্যবহার করা বিশ্বাসী না। এক প্রতীক ব্যবহার করা বিশ্বাস করা মানে অন্যান্য রাজনৈতিক দলকে কিন্তু অপমানিত করা, কারণ তারা তো রাজনৈতিক দল গঠন করেছে তাদের ম্যানিফেস্টোকে লোকের মধ্যে ছড়িয়ে দিতে। খালি তো ইলেকশনে জিতবো ওই জন্যই না, তারা রাজনীতি কেন করেন? তারা দেশকে ভালোবেসে করেন, দেশকে উন্নতির জন্য কাজ করেন। তাদের একরকম ম্যানিফেস্টো, কিন্তু যার সঙ্গে দল গঠন করছি শক্তিশালী এক দল, তার সঙ্গে আমার আদর্শের কোনো মিল নাই, কিন্তু আমি শুধু তাদের ভাড়া করবার জন্য তাদের সিম্বলটাকে আমি নিচ্ছি। তা আমি মনে করি যে এটাতে তার নিজেকেও যেমন ছোট করা হয় তেমন ভোটারদেরও ছোট করা হয়। ভোটাররা তো এইবার অন্তত দেখুক যে কোন রাজনৈতিক দল আসলে কি করতে চায়। আমি মনে করি যে একটু আগে আমি যে বলেছিলাম যে বেনিফিশিয়ারিজ হচ্ছে তারা যারা কোনো সরকারের আমলে সুবিধা টুবিধা পেয়েছে তারাই আবার সাপোর্ট দেয়। কিন্তু এবার কি দেখেন, এবার দেখেন যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের বেনিফিশিয়ারি কে? সমস্ত বাংলাদেশের লোক। তো সমস্ত বাংলাদেশের লোককে বুঝতে পারবে না এবার যে আমরা কাদের জন্য আবার এই অত্যাচারী সরকারের থেকে আমরা মুক্ত হয়েছি। সেই অ্যাওয়ারনেসটা, সেটা কি এতগুলি রাজনৈতিক দল লোকের মধ্যে বোঝাতে পারবে না যে আমরা তো এদের জন্য এইভাবে আমরা মুক্ত হয়েছি। এখন আমরা চাই যে একটা দেশে সম্পূর্ণ একটা ভালো নির্বাচন হোক। সেই নির্বাচনটা করবার জন্য যদি জোটই হোক না কেন, একতাবদ্ধ হয়ে যদি তারা সমস্ত বিএনপিকে লিড নিতে বলবো আমি, বিএনপি যদি সবাইকে ডেকে নিজেরাই একটা করে, যেমন সংস্কারের জন্য যেমন সবাই এক হয়েছিল, এখন এই রাজনৈতিক একতাবদ্ধ হয়ে তারা নির্বাচনের জন্য কেন এক হচ্ছে না? তারা কেন দেশটাকে বাঁচাতে চেষ্টা করবে না? কেন তারা অন্য দেশের থেকে কিংবা অন্য শত্রুর হাত থেকে তারা যারা নির্বাচনটাকে নষ্ট করবার চেষ্টা করছে তাদের এগেইনস্টে রুখে দাঁড়াবে না? যদি এটা না দাঁড়ানো হয় তাহলে সত্যি নির্বাচন ভালো হবে না। যদি রাজনৈতিক দলগুলি সবাই একজোট হন যে নির্বাচন ভালো হতে হবে, একটাই এজেন্ডা, আমাদের একটা এজেন্ডা, নির্বাচন ভালো হতে হবে, এখানে আমরা কোনো ছাড় দেব না। এখানে ছোট একটা প্রশ্ন আপনার কাছে আছে, ভালো নির্বাচনের কথা বলছিলেন, এই প্রথমবারের মতো কিন্তু প্রবাসীরা ভোটাধিকার পেয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে 10 লাখ প্রবাসী ভোট দিতে পারবে এমন একটা প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে, কিন্তু আমরা জানি যে 1 কোটিরও বেশি প্রবাসী রয়েছে। তো 10 লাখের আয়োজন করছে, বাকি 90 লাখেরও বেশি ভোটার মানে ভোট দিতে পারবে না, সেই বিষয়টা কেমন হলো? না, যে সময়টা আছে, যতদিন যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের ভেতরে 1 কোটি যদি থাকেও তো সবাই যারা প্রবাসী আছে কিন্তু তাদের ভোটার হওয়ার মতন সামর্থ্য তো সবার নেই। সবার তো মানে পরিচয় এমন না যে তারা এই দেশে এসে ভোট দেওয়ার মতন তাদের পরিচয় আছে যে তারা এসে রেজিস্ট্রি করলেন, রেজিস্ট্রেশন করতে হবে, সেটা সেখান থেকে করবে, অনলাইনে করবে, অনলাইনে রেজিস্ট্রেশন করবে। তা আপনি কি মনে করেন এই সময়ের মধ্যে 1 কোটি প্রবাসী করতে পারবে? নির্বাচন কমিশন নিশ্চয়ই আগে একটা জরিপ চালিয়েছে, জরিপ চালিয়ে সমস্ত এমবাসিগুলির মধ্যে তাদের জানিয়েছেন আমার মনে হয় যে এতর বেশি আপনি রেজিস্ট্রেশন পাবেন না। না হলে বিনা একদম জ্ঞান নাই, ধারণা নাই, অথচ তারা মাত্র এই পর্যন্ত করলেন। তা আমি বিশ্বাস করতে পারছি না নির্বাচন কমিশন যেভাবে বলছেন যে তারা সব দিকে সব রকম ব্যবস্থা করছে, তাদের নিশ্চয়ই একটা জরিপ আছে। জি, রাসুজ্জামান রিপন, ছোট ছোট একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে 3টা বিষয়। একটা হচ্ছে যে জোট হচ্ছে, জোট বিভিন্ন জায়গায় কথা হচ্ছে জোটগত নির্বাচনের কথা, কিন্তু উচ্চ আদালতের রায় গতকালকে এসেছে যে যার যার মার্কায় করতে হবে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসীদের যে ভোট,
এটা কয়েকটি গণমাধ্যমে রিপোর্টও হয়েছে, 1 কোটির বেশি প্রবাসী কিন্তু 10 লাখের মতো তারা আয়োজন করতে সক্ষম, তারা বলছে। এখানে একটা কোনো জটিলতা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনার জটিলতা তো একটা মানে আইনি জটিলতা হতে পারে, এটা ব্যারিস্টার ফোয়াদ, উনি আইনের মানুষ, উনি আরও ভালো বলতে পারবেন। যখন আপনি প্রবাসীদের ভোট দেওয়ার আয়োজনের কথা বলছেন, তার মানে আপনি ইউ আর অ্যালোয়িং ইমিগ্রেন্টস, তাদেরকে আপনি ভোট দিতে চাচ্ছেন, ভোটার বানাতে চাচ্ছেন, কিন্তু আপনার ক্যাপাসিটি আছে আউট অফ 1 crore থেকে আপনি 10 লক্ষ লোককে ভোট বানাবেন। বাকি 90 লক্ষ লোক অথবা যারা এই সুযোগটা অ্যাভেল করতে পারবেন না, বা যারা এই ভোটার বানানোর প্রক্রিয়ার মধ্যে যে প্রতিষ্ঠানটা, আমি বলতে চাই যে ইলেকশন কমিশনের মানে দূতাবাসগুলোর মাধ্যমে ইলেকশন কমিশনে আয়োজনটি করবেন। এখন যারা বাদ পড়বেন তাদের মধ্যে তো একটা গ্রিভেন্সেস থাকতেই পারে, হতেই পারে। এটা প্রক্রিয়াটা বা কি হবে, কে বাদ পড়বে, কে ভোট দিবে, এটাও তো ওয়েল, মনে করেন আপনি বলছেন যে 10 লক্ষ ভোটার মানে রেজিস্টার করার সুযোগ আছে, তো 90 লক্ষর যদি সুযোগ না থাকে, তো যারা ডিপ্রাইভ হবে তাদের তো মানে গ্রিভেন্সেস থাকতেই পারে। যদি গ্রিভেন্সেস থাকে, তখন তারা যদি আপনার মানে কথার কথা, তারা যদি আপনার মানে আদালতে যায়, আদালতে যে যদি বলে যে আমাকে কেন ভোটাধিকার থেকে কেন বঞ্চিত করা হলো, বা আমাকে কেন নিবন্ধিত করা হলো না, অথবা আমাকে নিবন্ধিত না করে আমি বা আমার মতো সবাইকে নিবন্ধিত করার সুযোগ না দিয়ে মানে নির্বাচন করার আয়োজনটা কতটা সঠিক হবে ইত্যাদি, মানে আমার কাছে মনে হয় কি, সক্ষমতা অর্জন না করে আমাদের জাতি হিসেবে আমাদের একটা সমস্যা হচ্ছে কি, যে মানে সক্ষমতার মাত্রাটা না বুঝে আমরা অনেক কথা বলে ফেলি, সিদ্ধান্ত নিয়ে ফেলি। আপনার ভোটার আছে 1 কোটি, আপনি 10 লক্ষ ক্যাপাসিটি আছে, তা বাকি 90 লক্ষকে আপনি কি করবেন? ইদার আপনাকে 1 কোটি লোককেই ভোটার বানাইতে হবে যদি তারা হতে চান। আরেকটা করতে পারেন, আমি জানি না, নিশ্চিত ব্যবস্থা সরকারে থাকবে, অ্যাপ থাকবে, সেটার মাধ্যমে তারা ভোটার হতে পারেন। একটা আমার মনে তারা একটা মানে ব্যবস্থা করবেন, তবে তাদেরকে বাইরে রেখে মানে কাউকে বাইরে রেখে যদি আপনার প্রক্রিয়াটা শেষ হয়, তাহলে এটা মানে প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ। যে আমরা ওই আপনার প্রশ্ন, আমারও প্রশ্ন, একই প্রশ্ন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আইনজীবী, তার কাছেই এই বিষয়টা আসলে মানে পরবর্তীতে যেটি শঙ্কা আসাদুজ্জামান রিপোর্ট করছিলেন যে পরে আবার আইন আদালতে করানো বা এরকম কোন, যদিও তারা নিবন্ধনের কথা বলছে যে নিবন্ধনের একটা প্রক্রিয়া থাকে, সবার জন্য নিবন্ধন নয় কেন? একটা বিষয় হচ্ছে যে বিষয়টা তো বাংলাদেশের জন্য নতুন। বাংলাদেশে গত 24 বছরে কোনো ভালো নির্বাচন হয়নি 2001-এর পরে। তো সেখানে রাষ্ট্রীয় সক্ষমতা তো এই সোনার বাংলাতে একটা রেগুলার জাতীয় সংসদ নির্বাচন করবারই নাই, কারণ আমার কোনো ইনস্টিটিউশনাল মেমোরি নাই। আমি গত 24 বছরে কোনো ভালো নির্বাচন করি না। এখানে আপা বহু বছর নির্বাচন পর্যবেক্ষণ করে, তাহলে একটা রেগুলার ভালো নির্বাচন করবার চ্যালেঞ্জ আপনার এখন মানে আপহিল জব আর কি, মানে এই পাহাড় পাড়ি দিয়ে এখন আরেকটা নতুন জব নির্বাচন কমিশনের জন্য যোগ হয়েছে, যেটা অফকোর্স আমরা ওয়েলকাম করি। প্রবাসীদের বহু বছর দাবি ছিল এটা করা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জেনুইনলি আসলে তাদের সক্ষমতার ঘাটতি আছে, এবং এইটা সারা দুনিয়াতেই আপনার গ্র্যাজুয়াল প্রসেসেই করা হয়। আপনি যখন একটা নতুন কাজ আয়ত্ত করবেন, তখন এটাকে ফেজ আউট করা হয়। এই যে বাংলাদেশ রাষ্ট্র দেখছেন না, মানে দ্বিবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী, 10 বছরের 15 বছরের শালা পরিকল্পনা করে যে আমি আগামী 15 বছরের ভিতরে আমার সব বাচ্চাকে টিকা কর্মসূচির আওতায় আনবো। তাহলে প্রথম বছর আপনি যাদেরকে টিকা দিতে পারলেন তাদেরকে সেভ করলেন, যাদেরকে পারলেন না ওই বাচ্চারা কিন্তু কেউ না কেউ প্রতিবন্ধী হয়ে যাবে টিকার অভাবে। তাহলে ওই বাচ্চাটার স্বাভাবিক জীবন বঞ্চিত করবার জন্য কি রাষ্ট্র দায়ী থাকবে? তার বিরুদ্ধে কি আপনি বঞ্চনার অভিযোগ আনতে পারবেন? এই পলিসি ডিসিশনগুলো এত মানে স্ট্রেইট ওয়েটে মানে 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 ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো না, যে আপনার পরিকল্পিতভাবে প্রবাসীদেরকে নির্বাচনের আওতার বাইরে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, গত 54 বছর ধরে যে প্রবাসীদেরকে ভোট দেওয়া হয় নাই, তার জন্য রাষ্ট্রের ফৌজদারি অপরাধ করেছে কিনা রাষ্ট্র? সে কি এটার জন্য রাষ্ট্রের প্রত্যেকটা সাকসেসিভ গভর্নমেন্টকে এখন বিচারের মুখোমুখি করা হবে কিনা? আমার গত 54 বছরের প্রত্যেকটা নির্বাচন কমিশন এই ফৌজদারি অপরাধের অন্তর্ভুক্ত হবে কিনা? এইটা প্রসেসটা, এইটা কনস্টিটিউশনাল মেকানিজমে যেটা হচ্ছে যে আপনি গ্র্যাজুয়ালি সবাইকে এই অধিকারের মধ্যে নিয়ে আসবেন। এইটা না নিতে পারাটা ইটসেলফ কোনো ক্রাইম না।
দেখতে হবে। এটা একটা পলিটিক্যাল ক্লেম যে আমরা কন্টিনিউয়াস এটার জন্য ক্যাম্পেইন করছি কিনা, কথা বলছি কিনা, তাদের অধিকারগুলো তুলে ধরার চেষ্টা করছি কিনা। তারপরে হচ্ছে তাদের যে অ্যাপস যেটা করেছে 10 লাখ পর্যন্ত ক্যাপাসিটি আছে। আমি সোফার জানি 1,20,000-30,000 পর্যন্ত সম্ভবত নিবন্ধিত হয়েছে। 3 লাখ প্লাস, 3 লাখ হয়ে গেছে। আচ্ছা, 3 লাখ প্লাস হয়ে গেছে। তাহলে প্রসেসটা চলুক, 10 লাখ ক্রস করুক। 10 লাখ ক্রস করার পরে হচ্ছে তারপরে আমরা নির্বাচন কমিশনকে বলতে পারবো যে আপনি ক্যাপাসিটিটা একটু বাড়ান। হোয়াটসঅ্যাপ এটা তো একটা অ্যাপসের ক্যাপাসিটি বাড়ান। এবং ক্রস কান্ট্রি কিন্তু বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আছে। যেই মানুষগুলো আমাদের নাগরিকরা ইউরোপ আমেরিকায় থাকে, ভোটের রাজনীতির সাথে অভ্যস্ত, তারা এই ব্যালটিংটা যত সুশৃঙ্খলভাবে করতে পারবেন, যারা এমন এমন দেশে থাকেন, রাজতন্ত্রের দেশে থাকেন, সেখানে কিন্তু ভোটের রাজনীতিটা তারা দেখে অভ্যস্ত না। সেখানে কিন্তু আপনার আমিরাতে দেখেন, আপনি একটা প্রতিবাদ করেছেন, আপনার 56 জন প্রবাসীকে জেলে ভরে রাখছে। ইংল্যান্ডে প্রত্যেক দিন আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে হাজার হাজার লোক গিয়া ওর বাপ মা তুলে গালাগালি করতেছে, রানীর বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করতেছে, কেউ কাউকে ধরে না। তো এখন প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যে ভোটার আয়োজনটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া থেকে শুরু করে এই দেশগুলোতে কিন্তু আমাদের লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা অবৈধ, যাদের কাগজপত্র এখন রেগুলার না, অনেকের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, নতুন পাসপোর্ট পায় নাই এখনো। এই মানুষগুলো প্রকাশ্যে এসে ভোট দিবে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বে কিনা, দালাল চক্র ধরায় দেয় কিনা, এর ভিতরে আবার সিন্ডিকেট আছে। অনেক লোক এই যে আকামাতে নিয়ে যায়, 500 লোকের পাসপোর্ট রেখে দিয়েছে। ওই দালাল যদি বাংলাদেশে কোনো ভোটের সর্দারের সাথে চুক্তি করে যে 500 ভোট আমি দিব, আমার কাছে ভোট আছে, অতএব এই চ্যালেঞ্জগুলো কোনোভাবে আমাদেরকে ইগনোর করার সুযোগ নাই। আমাদের মার্কেট যেন কোনোভাবে নষ্ট না হয়, এটাও মাথায় রাখতে হবে। মাহমুদুর রহমান মান্না, দুইটা বিষয় আপনার কাছে জানতে চাই। একটা প্রবাসীদের বিষয় আপনি আমাকে জিজ্ঞেস করার আগে বলি, আমি বলতে ভুলে গেছি। বিশেষ করে এটা আমার বলা বোধ উচিত, যেহেতু রিকোয়েস্ট করেছেন মিসেস তানিয়া রব, উনি আছেন রামগতিতে। মানে এরকম বলতে পারে যে আমি বোধহয় একটা অভিযোগীকারী করছি, বলবার কারণ হচ্ছে উনি গত 5 দিন ধরে তার নির্বাচনী এলাকা আছে। ওখানে আসম আব্দুর রব আগে নির্বাচন করেছেন, জিতেছেন, ওখান থেকে মন্ত্রী ছিলেন উনি। আবার এবার তার স্ত্রী তানিয়া রব ওখান থেকে ইলেকশন করবেন, এটা তাদের ইচ্ছা, তাদের দলকে তো এই 5 দিন লাগাতার তিনি প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। একবার বোধ পরশু দিন বা তার আগের দিন তাকে তার সাধারণ সম্পাদক দলের স্বপন ছিলেন, শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন, এদেরকে ঘেরাও করে মারবার অবস্থা। শেষ পর্যন্ত আর্মি গিয়ে প্রোটেকশন দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। উনি আজকে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আসছেন ঢাকায়? উনি বললেন আমি তো আসতে পারছি না ভাই, এখানে যেরকম ঘটনা ঘটছে আমি যদি এখন চলে যাই তাহলে এখানে যারা আছে ইতিমধ্যেই এভাবে তো গোড়াগুড়ি হয়েছে, 20 ইনজুর্ড হসপিটাল আছে তারা, এবং উনি যদি চলে আসে তখন বলছে বেধড়ক মারতে থাকবে। এবং পুলিশ তো তাকিয়ে থেকে দেখেছে, মাত্র 7 দিন আগে এসপি গেছে, ওসি গেছে, ওরা রাস্তাঘাটও ছেড়ে না, ওরা কী করবে এখন? এই অসহায় অবস্থার কারণে আমি আসতে পারছি না, আপনি যদি পারেন তার এই কথাটা বলবেন। আমি আজকে টকশোতে আসবো বলে আপনার প্রশ্ন বলেন। খুব সংক্ষেপে এই যে প্রবাসীদের ভোটের বিষয়টা, আর আমি মনে করি ফুয়াদ যেটা বলেছেন আমার এর চাইতে বেশি বলার নাই। কিন্তু ওই যে যেটা আপনার এই আপনারা যারা জোটের রাজনীতির কথা বলছিলেন, তো জোটভুক্ত হলেও যে নিজস্ব মার্কায় নির্বাচন করতে হবে, এটা কোনো অসুবিধা না সুবিধা? মানে অনেক ক্যান্ডিডেট বলবেন যে কমন ভোটার, যেটা কমন মার্কা যেটা পরিচিত সেটাতে ভোট করলে সুবিধা। কিন্তু আবার অনেকে বলবেন, দলের লোক তারা বলবেন যে আমি যদি আমার মার্কা নিয়ে ভোট করতে না পারি, আজ আমি যদি গিয়ে বলি না আমি আমার মার্কায় ভোট করবো যেটা আমি চেয়েছি, তো তার মানে আমি নিজের সঙ্গে তো এক ধরনের কী বলবো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। আমার প্রতীক আমি এটা মানে দরখাস্তে এটার নাম দিয়ে পেয়েছি, এখন সে প্রতীক দেওয়া হয়েছে, আমি সেটা ওটা দেবো, আমি ওইটা দেবো, এটা কেমন হয়? ফলে কেউই কিন্তু বিএনপি শুধুমাত্র বলেছে যে না তাদের ধানশীষ সবাইকে দেওয়া, বাকি কেউ চায়নি যেটা হোক। কিন্তু সাধারণভাবে আমরা একটা কথা বলছি যে কোন প্রতীকে ভোট হবে, যদি 15টা দল একসাথে হয় তাহলে 15 দল মিলে একটা মার্কা যদি চুজ করে তাহলে সেই রাইট থাকা উচিত। এইটা ইলেকশন কমিশন যে বন্ধ করে দিয়েছে সেটা ঠিক হয়নি। আবার এখন ওই একই কারণে যদি কেউ আমাকে বলে যে তাহলে আপনি গিয়ে বলেন যে আপনার ধানের সৃষ্টি দিতে ভালো হয়, আমি বলবো ভাই কেমনে বলি, আমার নিজের মার্কা চাই না, ওর মার্কা চাই, এটা তো বলতে পারছি না। কিন্তু আমি এটা মনে করি এটা ওপেন থাকা উচিত। জি, আলোচনা শেষ পর্যায়ে মনে রাখান যে যেটি মাহমুদুর রহমান মান্না বলছিলেন সেটি অর্থাৎ কমন প্রতীক, অর্থাৎ হয়তো 2টা জোট হলো কিংবা 3টা জোট হলো, 4টা জোট হলো, জোটের একটা নির্দিষ্ট প্রতীক হলে সাধারণ ভোটারদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয় কিনা?
না, আমি যেটা মনে করি যে দলগুলি তো প্রথমে ইলেকশন কমিশনে রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার সময় তো তারা একটা মার্কা নিয়েছেন তো এখন যদি তারা নির্বাচনের সময় তার সেই মার্কা বর্জন করতে চায়, তাহলে নির্বাচন কমিশনের কাছে তারা আগে যে মার্কাটা নিয়েছিল সেটার অবস্থা কি হবে? সেটা তো দলীয় মার্কা, এখন জোটগতভাবে তো 10টা দল আছে, 10টা দল যদি 10টা মার্কা নিয়ে করে সাধারণ ভোটারের কাছে কনফিউশন তৈরি হয় কিনা? না, এখানে তাই যদি হয় তাহলে বোঝা যাবে যে তারা এবার মানে ক্যান্ডিডেট দেখে ভোট দিচ্ছে, মার্কা দেখে ভোট দিচ্ছে না। তবে হ্যাঁ, এতদিন যে একটা নিয়ম ছিল যে একজোট হলে পরে একটা মার্কাই আমরা পছন্দ করে নিব, তো সেটা আমি মনে করি ভোটারদের জন্য ওটা অপশন ছিল, নিতে পারে নিজের প্রতি কিংবা নাও নিতে পারে না। তবে একটা জিনিস আমি আবার মনে করি যে একটা মান্না যদি নিজেরটাই নেয়, হ্যাঁ, তাহলে হয়তো তাকে লোকে চিনবে যে আমি ওনাকে ভোট দিব, উনি কিন্তু কাউকে প্রতারণা করলেন না। কিন্তু উনি যদি বিএনপি কিংবা অন্য কোনো ক্যান্ডিডেট, তাহলে কিন্তু লোককে প্রতারণা করলো যে আমি এই মার্কাটা নিয়েছিলাম এবং আমি কিন্তু বিএনপি করি না, আমি আমার ম্যানিফেস্টো দিয়ে আমি আমার দল করি, কিন্তু ভোটের দেওয়ার সময় তোমাকে বিএনপির মার্কা দেবো, আমাকে ভোট দিতে হবে। এটা কিন্তু জনগণের কাছে আমি মনে করি একটু প্রতারণা করা হলো। শুধু মার্কা দিয়ে পাশ করার থেকে কারো না পাশ করাও ভালো। রাজনৈতিক দলগুলির নেতাদের এখন ওই জায়গায় আসতে হবে যে এই যে মার্কা দিয়ে যে একই দলগুলি করেছে না, এই দলগুলি সেজন্য আমি মনে করি এত বছরে বড় হতে পারেনি। কারণ তারা তো জানে আমরা তাদের সঙ্গে একজোট হয়ে রাজনীতি করব, ইলেকশনের সময় মার্কাটা নিব, পাস করে যাব। কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য আমার মার্কা দিয়ে সারা বছর এই 5 বছর আমার যে চেষ্টাটা করতে হবে সেটা তারা তখন করতে পারে না। সেজন্য আমাদের রাজনীতি উন্নত হয় না, দলগুলিও বড় হতে পারে না। ছোট দলগুলো তো চেষ্টা করছে, যে মান্না ভাই বললেন তানিয়া রবের কথা, যদি তারা চেষ্টা করছে, এলাকায় যাচ্ছে, কিন্তু প্রতিরোধ হচ্ছে। কিন্তু এখানে যদি তিনি ধানের শীষ হয়ে যেতেন তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না। না, এইটা এখন যদি নিজেকে আমি এই রাজনীতিটাই তো আমরা বদলাতে চাচ্ছি, জি, এই রাজনীতিটাই বদলাতে চাচ্ছি যে আমার যে ম্যানিফেস্টো, আমার যে নীতি এবং আমি আমাকে দেখে, আমার নীতি দেখে, আমার ম্যানিফেস্টো দেখে তুমি আমাকে ভোট দিবে। আমি সারা বছর তোমার কাছে আসলাম আমার ম্যানিফেস্টো নিয়ে, আর নির্বাচনের সময় আমি গেলাম বিএনপির কিংবা অন্য কোনো দল দিয়ে, তাহলে আমি মনে করি ভোটারদের প্রতারিত করা হলো। তাহলে আমার দেশের রাজনৈতিক দলগুলি, ছোট রাজনৈতিক দলগুলি কোনোদিনই আর বড় হতে পারবে না। কারণ তাদেরকে একবারেই যে সব সিট পেতে হবে তা না। আমাদের রাজনীতি খালি নির্বাচনে যে পাশ করার জন্য এখন আর থাকা উচিত না। এখন সবাইকে দেশের কথা ভেবে এবং পার্লামেন্টে যে কাজ করবার কথা ভেবে কাজ করতে হবে। কারণ আমি একটা এমপি হয়ে গেলাম, আমার যারা বেনিফিশিয়ারি তাদের দিয়ে নানান রকম কাজ দিলাম, কন্ট্রাক্টারি দিলাম, এইটা দিলাম। এক পার্টি গেল, তার এক পার্টির লোক দেশ ছাড়া হয়ে থাকতে হলো। আমি দেখেছি এক জায়গার থেকে এক পার্টি আসলে অন্য পার্টির লোককে আর সেই এলাকায় থাকতে দেওয়া হয় না। আবার এখন তারা নাই, আবার তারা সরিয়ে দিয়ে আবার আরেকজন যে সেখানে তাদের সব দখল করে সে একইভাবে বসে আছে। এই রাজনীতি থেকে তো আমরা উদ্ধার হতে চাই। আমরা যার আদর্শ নিয়ে তার জায়গায় সে থাকুক। আপনি ইয়েতে দেখেন না, ইংল্যান্ডে দেখেন না, কত পলিটিক্যাল পার্টি আছে, তারা তো বদলায় না। তারা তো দামি পলিটিক্যাল পার্টির যারা পপুলার তার দুটোই হতে থাকে বারবার করে। তারা তো তার জন্য তাদের দল বন্ধ করে না কিংবা তারা তাদের মার্কা নিয়ে ইলেকশন করে না, কিন্তু তারা আছে, কিন্তু তারা থাকে বছরকে বছর তারা আছে। তাদের নীতি, তাদের আদর্শ তারা ত্যাগ করে না। আমাদের দেশও দেখেন যে সমস্ত বামপন্থী দলগুলি আছে, তারা কিন্তু নিজেদের বড় করতে চেষ্টা করেছে কি, তারা তো যেই কিছু হয় অমনি একটা দলের সঙ্গে চলে যায়, একটা দলের থেকে তারা 2 কি 3টা যদি সিট পায় তাতেই তারা খুশি। কিন্তু এই রাজনীতিটা যদি বন্ধ করা যায়, আমার মনে হয় গণতন্ত্র নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু এইটা একটা সত্যিকার গণতন্ত্র হলো না, যে আমি আমার মার্কা না, অথচ আমি অন্যের মার্কা দিয়ে ভোট নিলাম। সেটা আমি একটা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী, সেই হিসাবে আমি বলছি যে সত্যিকারের গণতন্ত্র কি। সত্যিকারের গণতন্ত্র তো শুধু ইলেকশনে জেতা না, সত্যিকারের গণতন্ত্র মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, সমানভাবে মানুষের অধিকার দেওয়া, এই তো গণতন্ত্র। আমার পছন্দের লোককে আমি পার্লামেন্টে পাঠাবো,
সেই লোকটাকে পাঠাবো, মার্কাটাকে পাঠাবো না। অসংখ্য ধন্যবাদ মনিরা খান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডক্টর আসাদুজ্জামান রিপন এবং মাহমুদুর রহমান মান্না, আপনারা চারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।